তাহলে আপনাদের গ্রুপে যদি আমি আসি, গ্রুপে অনেকে কাজগুলো পোস্ট করছেন, খুব ভালো লাগলো। পুরো রিলোড দিয়ে যারা আগে পোস্ট করছেন তাদেরগুলো আগে দেখবো, অর্থাৎ নিচের দিকে যারা আছেন তারা তার মানে আগে পোস্ট করছেন। তাহলে নিচ থেকে আমি হোমওয়ার্কগুলো চেকিং এর জন্য আসি। হ্যাঁ বলুন ভাই। উনি কি রিকোয়েস্ট দিছেন এখানে? উনি কি জয়েন হতে পারতেছেন না, না ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট দিছেন? আচ্ছা, আমার এখানে তো কোনো রিকোয়েস্ট আসেনি। একটা কাজ করে আমি লিপ নিয়ে আবার জয়েন করতেছি, অনেক সময় গুগল মিট এমনটা হয়। আমি লিপ নিয়ে আবার জয়েন করতেছি, অনলি 5 সেকেন্ড। না ভাই, উনার রিকোয়েস্ট আসতেছে না। অনেক সময় হয় যে আমি যেহেতু অ্যাডমিন হিসেবে আছি, উনার রিকোয়েস্ট আসতেছে না। আমার এটা অটো অ্যাকসেপ্ট করে দেওয়া আছে, অটোমেটেড অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, স্ক্রিনশট দিলাম। আমরা হোমওয়ার্কের চেকিং এর ক্ষেত্রে আপনাদের বলছিলাম যে রিয়েক্টের বিষয়টা, আমি ক্লাসের মধ্যে এই রিয়েক্টের বিষয়টা আসবো। অন্তরা মুন আপু কি আছেন? ওকে, আপনি কি একটাই করছেন? আচ্ছা। আহ, আচ্ছা, 5টা ফ্লাগ ছিল। তো এই জন্য আপনি রাগ করবেন না, আপনি যেহেতু একটা করছেন এই জন্য আপনাকে ওয়াও রিয়েক্ট। আর সবগুলো আজকে যেই 5টা করবে তাকেই লাভ রিয়েক্ট। আমি কাজের কে কতটা ভালো করলো এটা দেখবো না, যে 5টা করছে তাকে লাভ রিয়েক্ট। আর এদিক থেকে পতাকাগুলো আমি ওপেন করতেছি না, মূলত কে কতগুলো করছে। তো কোনো মন খারাপ করবেন না, বা এদিকে যদি আমি কম রিয়েক্ট দিই বা এদিক থেকে, অবশ্যই। ঠিক আছে, তাহলে ইনিও 5টার মধ্যে করছেন, থ্যাংক ইউ। তবে ওকে, স্ক্রিনশট দেওয়ারও কারণ ছিল, আমি বলতেছি স্ক্রিনশটের যে কারণটা একটু পরেই। এটা স্ক্রিনশটের কারণ হচ্ছে আপনারা কে কত ভার্সনে করতেছেন বা কি ধরনের পিসিতে করতেছেন, এটা বা কোন সফটওয়্যারে করলে এটা আমি এখান থেকে আর কি স্ক্রিন দেখে আমি বুঝে যাব। আর এটা কমেন্ট করা হয়েছে, এটাও কি একটাই করা হয়েছে? সুরাইয়া রাখি আপু, যেহেতু একটা করা হয়েছে এখানে ওইটা ওয়াও রিয়েক্ট, এটা অনেক ভালো করা হয়েছে, লাভ রিয়েক্ট। আর সামনের কাজগুলো সমস্যা নেই, আমি প্রত্যেকটা ওপেন করে দেখবো, যেহেতু ফ্ল্যাগ সব দিক থেকে একই রকম, এই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না। আর যারা ফ্ল্যাগ তৈরি করছেন তার মানে অলরেডি আপনারা সিলেকশন টুলের লাস্টে যেটা বোঝানো হয়েছিল আশা করি বুঝে গেছেন আপনারা। এখানে একটা করা হয়েছে, এটা ওয়ারিয়েক। তবে এটা আপনার এই যে জুম করে নিতে বলছিলাম, যেমন যে ছোট্ট করে দেখাচ্ছে, জুম করে নিলে ভালো হতো। জুম করে কাজটা করলে এটা আরেকটু ভালো হতো। তাহলে বেশিরভাগই আপনারা উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন। আচ্ছা শিহাব শামীম ভাই, আপনার প্রবলেমটাতে আমি একটু পরে আসতেছি, যে আপনার র্যামের যে প্রবলেমটা একটু পরে আমি আসতেছি। আর এটার ক্ষেত্রে সাবরিয়া, এটা আপু এটা অবশ্য আমি স্ক্রিনশট দিয়ে দিতে বলছিলাম, স্ক্রিনশট দিয়ে দিলে একটু বেশি ভালো হতো। আমি বুঝতে পারছি সেভ করতে পারবেন আপনারা, কিন্তু স্ক্রিনশট দিয়ে দিতে বলছিলাম। ওকে, আমি যেভাবে দিতে বলবো হোমওয়ার্কগুলো সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। আপনি তো অনেকগুলো অনেকগুলো রিয়েক্ট পাইছেন। এই যেমন এখানে 14টা, এখানে 10টা, আপনার এখানে একবারে 22, প্রায় কত 25টার মতো রিয়েক্ট পেয়ে গেছেন আপনি। আচ্ছা, এটা আচ্ছা, দৌড়ায় যেতে হবে না আপু, ধীরে ধীরে যান আপু, সমস্যা নেই, ধীরে ধীরে যান। আচ্ছা, মুক্তার মুক্তার হুসাইন, মুক্তার হুসাইন ভাই কি আছেন? মুক্তার হুসাইন ভাই কি আছেন? আচ্ছা, এটার কারণটা হচ্ছে কি, মুক্তার হোসেন ভাই আসলে উনি ফটোশপে কাজটা করেননি। এটা হচ্ছে অনলাইন বেস একটা সফটওয়্যার, ইনি ফটোশপে কাজটা করেননি। তো অনলাইন বেস সফটওয়্যার ফটোশপে করার দরকার ছিল, যদিও অনেকটা ফটোশপ আর এটা সেম। সমস্যা নেই, পরবর্তীতে দেখাবো। এটা আসলে প্রকৃতপক্ষে কিন্তু ফটোশপ না, ফটোশপের মতো কিন্তু এটা ফটোশপ না। আপনাকে এটা 5টা করার পর ওয়াও রিয়েক্ট, কেননা আপনাকে ফটোশপে করার কথা বলছিলাম, বা সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারতেন, বা আমাদের গ্রুপের ক্ষেত্রে।
আচ্ছা, এখানেও র্যামের প্রবলেমটা জি ভাই আসতেছে। আপনার যেহেতু র্যামের প্রবলেম, এই জন্য হয়তো করতে পারেননি। সমস্যা নেই, আমি এই জন্য আপনাকে লাভ রিয়েক্টই দিলাম। এটার ক্ষেত্রে মোহনা হোসেন আপু, আপনিও যে একটাই করছেন। অনেকগুলো হোমওয়ার্ক দেখে ভালো লাগতেছে। আপনার এটা অলরেডি দেখা হয়েছে। ওয়াও রিয়েক্ট। আরেকটা জিনিস লক্ষ্য করবেন কি, আপনারা কাজগুলো দ্রুত আগে পোস্ট করার চেষ্টা করবেন। যেমন যারা 7 মিনিট আগে বা কিছুক্ষণ আগে পোস্ট করছেন, সেগুলোর দিক থেকে ততটা মানুষ কিন্তু দেখতে পারতেছে না। তো আপনাদের এখানে যেটা আমি দেখলাম, অনেকে লেয়ারের বিষয়টা বুঝেন। যেমন এই দিক থেকে যদি দেখি, আমার যেমন ইসরাত জাহান ইমু আপু, তিনি কিন্তু লেয়ার নিয়ে কাজ করছেন। আমি অবশ্য লেয়ারের বিষয়টা যারা এদিকে আছে, কিন্তু তার মানে তিনি লেয়ারের বিষয়টা বুঝেন। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে আমি আসলে কে কতটা ফটোশপের দিক থেকে এক্সপার্ট বা ততটা। তো আমরা এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের টোটাল 4টা ব্যাচ আছে। আর গতকাল যারা আপনারা ক্লাস করছিলেন, আপনাদের সঙ্গে আরো 2টা ব্যাচ জয়েন হয়েছে। সেই ব্যাচগুলোর এর আগে ফটোশপ নিয়ে ক্লাস ওনাদের হয়েছিল। আর আপনাদের দিক থেকে ইলাস্ট্রেটর, তো আপনাদের সঙ্গে একই রকম ভাবে ক্লাসগুলোই চলবে। আর যারা আছেন তারা ক্লাসগুলো রিকভার করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আসি আমার, ওটা ব্যাচ হচ্ছে EX34 আর একটা হচ্ছে EX35। আসি তাহলে এখন। ওকে, তাহলে এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা আজকে যতজন জয়েন করছেন ততগুলো হোমওয়ার্ক জমা পড়েনি। যদি এখানে আমরা ওভারঅল আসি, যতজন আপনারা জয়েন করছেন ততগুলো। আচ্ছা, রিলোড দিলে আরো আছে। ওকে, তাহলে আপনাদের দিক থেকে শুরুর দিকেই চেষ্টা করবেন যে আগেই দেওয়ার জন্য চেষ্টা করবেন। আবার অনেক সময় আমার দিক থেকে, আমি যখন আমাদের কিছু কিছু ক্রিয়েটিভ ডিজাইন ছিল বা একটা, আমি চেষ্টা করতাম কিছু কিছু গ্রুপের ক্ষেত্রে যে পোস্টগুলো একটু পরে দিতে, যেন কে কি ডিজাইন করলো ওটা থেকে দেখে আরেকটা ভালো করা যায়। যেহেতু এটা বাংলাদেশের পতাকা ছিল, এই জন্য তেমন কিছুই নেই। ঠিক আছে, এখন আসি গত ক্লাসের দিক থেকে, প্রবলেম সলভের দিক থেকে। 1 নম্বর যেটা প্রবলেম, এদিক থেকে ভাই বলছে যে ওনার র্যামের প্রবলেম। তিনি কি আছেন? ভাই আপনি কি আছেন? অর্থাৎ শিহাব শামীম ভাই আছেন? আচ্ছা, ঠিক আছে, আপনার র্যামের প্রবলেম কি সলভ হয়েছে? হ্যাঁ, রাম থেকে একটা কোডিং করে ভিতর থেকে কিছু কোডিং নাম্বারগুলো চেঞ্জ করতে হয়। সেগুলো করার পরে কি সমস্যা সলভ হয়েছে আপনার? আচ্ছা, যদি আপনার সমস্যা সলভ হয়ে থাকে তাহলে তো ভালোই। আর যদি, আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, অ্যাডোবি ফটোশপ 7.0, এটা হচ্ছে আপনার 2002 সালের ভার্সন। এখানে আপনি কিছু কিছু কাজ করতে পারবেন, কিছু কিছু জিনিস পাবেন না, যেগুলো আমি দেখাবো। যেহেতু 2002 সালের, আজকে থেকে প্রায় 19 বছর আগের ভার্সন, এই জন্য অনেকগুলো আপনি এখানে পাবেন না, বা কিছুটা শর্টকাট বা একটু আলাদা হতে পারে। তবে আপনার যদি মনে হয় ওখানে কাজ করতে পারবেন আপনি ওখানে করতে পারেন। তবে আপনাকে একটা রিকমেন্ডেড করি, যেহেতু আপনার 4 জিবি র্যাম, আপনি CS6 ব্যবহার করেন। CS6টা হচ্ছে 2012 সালের ভার্সন, ওটাতে এই র্যামের প্রবলেমটা আসার কথা না। তাহলে CS6 ভার্সন, ওটাতে কয়েকটা জিনিস মিসিং পাবেন, তবে চলবে। CS6 ওটা হচ্ছে 2012 সালের ভার্সন। আশা করি এই র্যামের প্রবলেমটা আসবে না। কারো কারো ক্ষেত্রে, যাদের 4 জিবি র্যাম তাদের ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে এই র্যামের প্রবলেমটা আসে, নট এনাফ এটা। তাহলে আপনি CS6 এই অনলাইন থেকে সার্চ করে বের করে নিন ক্রাকশো, আর যদি না পারেন গ্রুপে পোস্ট করবেন। এটা আমার গুগল ড্রাইভে আপলোড করা নেই। আচ্ছা, আর গত ক্লাস থেকে, হ্যাঁ বলেন। ওকে, তো গত ক্লাস থেকে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। গত ক্লাসে কোনো টপিকে আপনি বুঝেননি বা রিপিট করা দরকার, এমন কোনো, যে কোনো। আচ্ছা, এমন কেউ আছেন? তার মানে ধরে নিলাম যে সবাই বুঝছে। তাহলে আমি কি, আচ্ছা, 5 মিনিট সামারি, জি ভাই ঠিক আছে, আমি প্রয়োজনে দিচ্ছি। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে কি আমি প্রশ্ন করব? আচ্ছা, বুঝলাম ভাই সামারির কথা বলছেন। যদি আপনাদের যেহেতু কোনো প্রশ্ন নেই, তাহলে গত ক্লাস থেকে কি আমি প্রশ্ন করব? আচ্ছা, আমি নাম ধরে প্রশ্ন করতেছি, যে সবাই দিক থেকে
না, গত ক্লাসের দিক থেকে কনক ভাই, আপনি কি গত ক্লাসে ছিলেন? আচ্ছা, আপনার মাইকটা মনে মনে সমস্যা, কথাগুলো রিপিট আসতেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এই দিক থেকে তাহলে বলবে অনেক ভাই বলবে কালকে জুমের যে স্টাইলগুলো দেখাইছিলাম সেগুলো কিভাবে কিভাবে শর্টকাট গুলো একটু বলতে পারবেন, যে এক এক সময় এক একটা দিয়ে সুবিধা হবে। হ্যাঁ প্লিজ। জি। আরেকটা হচ্ছে কন্ট্রোল এবং স্পেস বাটন চেপে ধরে একসঙ্গে জুম আউট করা যায়। তবে পার্সোনালি কন্ট্রোল এবং স্পেস বাটন চেপে জুম আউট করাতে আমার মনে হয় আপনাদেরকেও এটা সুবিধা মনে হবে, এটাতে অন্তত দ্রুততার সাথে করা যায়। তো এতগুলো জুম আউট শেখার কারণ কি, কোনো কোনো কাজে এক একটাতে এক একটা ব্যবহার করলে আপনি কাজ দ্রুত করতে পারবেন। অনেকগুলো জুম আউটের জন্য বলা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে বলার জন্য। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসের টপিকে যাওয়ার আগে, যেহেতু ভাই বলছেন যে গতকালের ক্লাসটা একটু সামারি করতে, আমি 5 মিনিটেরও কম সময় এটা সামারি করতেছি। আর যারা অলরেডি ফটোশপের ক্লাস করে আসছিলেন, তো আপনারা আমার কিছু মিসিং গেলে আপনারা আমাকে ধরাই দিবেন, যেহেতু আপনারা অলরেডি ফটোশপের ক্লাস করছেন। ঠিক আছে, তাহলে নতুন একটা পেজ নেওয়ার জন্য ফাইল থেকে নিউ বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। তাহলে শর্টকাটের জন্য যারা নতুন আসছেন, আমি শর্টকাটের একটা সফটওয়্যার অন করে দিচ্ছি যারা নতুন এসেছেন তাদের জন্য। আমি কি কি বাটন চাপতেছি আমার এখানে লেখা উঠবে। তাহলে আমি কি কি বাটন শর্টকাট চাপতেছি হয়তো বুঝেননি, তাহলে এখানে স্ক্রিন রেকর্ডের মধ্যেও থাকবে বাটনগুলো, এখানে লেখা হচ্ছে, যেমন মাউসের লেফট বাটন, রাইট বাটন, এটা লেখা উঠবে। ফাইল থেকে নিউ করলে আমাদের নতুন বাটন। এখানে ইচ্ছা মতো প্রিসেট হচ্ছে, পূর্বে থেকে যে সাইজগুলো নেওয়া আছে সেটা হচ্ছে প্রিসেট। যেমন ইন্টারন্যাশনাল পেপার, ইউএসএ পেপার, আপনি পূর্বে থেকে, ভাই জাহিদুল ভাই একটু যদি মিউট করে নিতে দেন, আপনার এখান থেকে নয়েজ আসতেছে। তাহলে পূর্বে থেকে যে সাইজগুলো নেওয়া হয়েছে আপনার, সেই সাইজগুলো আপনি পূর্বে থেকে দেওয়া আছে, যেমন A4 পেজ সহ অন্যান্য পেজগুলো। আর আমরা চাইলে নিচ থেকেও পেজ নিতে পারি। যদি আপনি অনলাইন বেস কাজ করে থাকেন, অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া, যেটা আপনার ফোন, মোবাইল, টিভি হতে পারে, বা ইলেকট্রনিক্স মিডিয়া জাতীয় কাজগুলো হয়, সেক্ষেত্রে পিক্সেল দিয়ে এটাকে মাপযুক্ত করা যেতে পারে। আর যদি আপনি প্রিন্টের জন্য কাজ করেন তাহলে ইঞ্চি কিংবা সেন্টিমিটার ব্যবহার করা যেতে পারে, ইঞ্চি কিংবা সেন্টিমিটার। আর বাকি বাদ এখানে টোটাল মেজারমেন্ট আছে টোটাল 7টা, এতগুলো লাগে না, এই 7টাও স্মরণ রাখা জরুরি, কেননা কিছু কিছু ক্ষেত্রে আপনার ফটোশপ ইলাস্ট্রেটর পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসা যেতে পারে। আর তারপর আছে রেজুলেশন। আপনার ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে 72 এনাফ, আপনি চাইলে বেশি নিতে পারেন, সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার মেগাবাইটও বেড়ে যাবে, কিন্তু 72 আপনার এনাফ। আর প্রিন্টিং এর জন্য আপনাকে নিতে হবে 300। 300-র নিচে যদি আপনি আসেন, সেক্ষেত্রে প্রিন্ট যেটা করবেন সেটা ততটা ক্লিয়ার নাও আসতে পারে, বা কি আসবে না। 300-র নিচে যদি আপনি আসেন, যেই কাজটা প্রিন্ট করবেন আর কি, যাক কথা, যেটা হতে পারে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, যেটা আমাদের লোকাল ভাষায় বলা হয়, যেগুলো প্রিন্ট করা হয়। কালার মোড হচ্ছে, এখানে টোটাল 5টা কালার মোড পাওয়া যাবে, বিটম্যাপ, গ্রে স্কেল। প্রত্যেকটা কালার মোড সম্পর্কে আমি বলতে পারবো, কিন্তু যেহেতু আমার বেসিকে আছে আপাতত, সেই জন্য দুটার মধ্যে বলতেছি, একটা হচ্ছে RGB কালার আর একটা হচ্ছে CMYK কালার। RGBর পূর্ণরূপ হচ্ছে রেড, জিতে হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্লু। অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। অর্থাৎ রেড কালার, গ্রিন কালার এবং ব্লু কালার, এই তিনটা কালারের সমন্বয়ে সেই কালারগুলো তৈরি করবে। আর যদি CMYK দেওয়া হয় তাহলে 4টা কালারের সমন্বয়ে কালারগুলো তৈরি করবে। অর্থাৎ এটার পূর্ণরূপ হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কেতে হচ্ছে কি, ব্ল্যাক। তাহলে অনলাইনে যখন আমরা কাজ করব তখন হবে RGB কালার, আর যখন আপনি প্রিন্ট টাইপের কাজ করবেন তখন হবে CMYK কালার। কেননা প্রিন্টার যাদের যাদের কালার প্রিন্টার আছে তারা বলতে পারবেন, তো ওখানে 4টা কালারের বোতল বা ডিব্বা থাকে, সেখান থেকে আপনার কালারগুলো আসে, এই জন্য এতটুকুই। আর এখানে যদি কালারের বিটের ক্ষেত্রে আসে, এটা হচ্ছে কালার ধারণ ক্ষমতা, আপনার পেজটা কতটা কালার ধারণ করবে। 8 হলেই এনাফ কালার ধারণ ক্ষমতার জন্য, আপনি যত বেশি বাড়াবেন তত বেশি কালার ধারণ ক্ষমতা থাকবে, তবে এইটি আপনার কালার ধারণের জন্য এনাফ। এদিক থেকে পেজ কেমন হবে, এতটুকুই পেজ নেওয়া ছিল। আর আরেকটা পরের যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেকশন নিয়ে, উপরের এখানকার প্রত্যেকটা সিলেকশন নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সিম্পল ভাবে সিলেক্ট করার জন্য, বা যতটুকু আপনি করতেছেন এখান থেকে সিম্পল ভাবে। আর যদি আমরা শিফট বাটন চাপি তাহলে এটা পারফেক্ট ভাবে স্কোয়ার আকারে সিলেকশন করার জন্য। শিফট এবং অল্টার চাপা হলে একসঙ্গে আপনার মিডিল থেকে এটা আপনার সিলেকশনটা ছোট বড় করা যাবে। এই অবস্থায় আপনি যদি স্পেস বাটন চাপেন সেক্ষেত্রেও এটা মুভমেন্ট করা যেতে পারে। তবে যারা আগের ভার্সন আছেন, অর্থাৎ 2000, যে 0.7, তারপরে CS 2012 সালের ভার্সন, এগুলাতে এটা নাও কাজ করতে পারে। 2014 ভার্সন পর থেকে যারা
পরের ভার্সনগুলো ব্যবহার করতেছেন, প্রত্যেকটাতে এটা পারফেক্ট ভাবে কাজ করবে। পরের এটার ক্ষেত্রে আসি, ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড টুল, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটা আর্ট করে সিলেকশন করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে, ফ্রি হ্যান্ড টুল। পরের যেটা আছে সেটা হচ্ছে পলিগনাল টুল, অর্থাৎ সেটা আমার কর্নার বেস কাজ করে থাকে, কর্নার বেস ক্লিক করে আপনি এটা সিলেকশন করতে পারবেন। ডিতে কন্ট্রোল ডিতে হচ্ছে ডিসিলেক্ট, অর্থাৎ সিলেকশনটা আমার ডিসিলেক্ট হয়ে যাবে। তারপরে যেটা টুল হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক টুল, অর্থাৎ ম্যাগনেট শব্দের অর্থ জানি আমরা চুম্বক, এটা কালারের উপর ভিত্তি করে অটোমেটেড চুম্বকের মতো লেগে যাবে। এটার এক্সাম্পল, যেহেতু এটা কোনো কিছু নেই এটাতে এটা ভালো করে কাজ করবে না, এক্সাম্পল ইমেজ হিসেবে আপনি যে কোনো যেটার মধ্যে কালারের পার্থক্য বেশি আছে এমন ইমেজ নিতে পারেন, ওগুলোতে ভালো কাজ করবে। যদি আমি এই ক্ষেত্রে এই মডেলটাকে নিই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমরা এখানে একটা মডেল হিসেবে এটাকে নিলাম, পার্থক্য আছে। যদি ম্যাগনেটিক টুল থেকে অতগুলো ক্লিক করতে হবে না, অনলি একটা ক্লিক, যখনই ক্লিক করলাম পাশ থেকে সে অটোমেটেড কিন্তু লেগে যাচ্ছে, আমি ক্লিক করতেছি না, সে দুটো কালারের মধ্যে ভাগ করে দেখতেছে যেই কালারটা মনে হয় পারফেক্ট, সে অটোমেটেড ওটার পাশে পাশে লেগে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাগনেটিক টুল, সে চুম্বকের মতো করে কালারের উপর সিলেকশন করে সে সিলেকশনটা তৈরি করে। তারপরে যেটা ছিল এখান থেকে হচ্ছে কুইক সিলেকশন টুল, অর্থাৎ দ্রুত সিলেকশন করা যেতে পারে, এটাও কালার নিয়ে কাজ করে। আর এটা ছোট বড় করার জন্য শর্টকাট কি ছিল, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট না, শুধু থার্ড ব্র্যাকেট। আরেকটা উপায় বলছিলাম, আরেকটা উপায় কি, ধরে নেন যে আপনার থার্ড ব্র্যাকেট বাটনটা নষ্ট হয়ে গেছে, তখন আরেকটা উপায় বলছিলাম, হ্যাঁ, অল্টার বাটন ধরে মাউসের, এটা জুম ইন জুম আউট, অল্টার চেপে মাউসের ডান পাশের যে বাটনটা আছে, অর্থাৎ ডান পাশের রাইট বাটনটা ক্লিক করে এভাবে জুম ইন জুম আউট করা যেতে পারে। আর আমি পার্সোনালি থার্ড ব্র্যাকেট ব্যবহার করি না, আমি এটাই ব্যবহার করি। এটা ব্যবহার করলে কিছু সুবিধা আছে, কেমন সুবিধা, যে আপনি কতটা ইফেক্ট করতেছে এটা কিছু কিছু টুলের ক্ষেত্রে শো করাবে, যেমন ব্রাশ টুলের ক্ষেত্রে কতটা আশেপাশে ইফেক্ট করবে রেড কালার দিয়ে শো করায়, আর থার্ড ব্র্যাকেট চাপলে এটা শো করায় না, কন্ট্রোল চাপতে হবে না, শুধু থার্ড ব্র্যাকেট। তাহলে যতটুকু প্রয়োজন, আমার মডেল এত বড় করব না, খুব ছোট করব না, আমার যতটুকু প্রয়োজন সেই হিসাবে এটা দ্রুত কালারের উপর ভিত্তি করে কুইক সিলেকশন নিতে পারে, যেমন এটাও কুইক সিলেকশন নিয়ে নেওয়া যেতে পারে। আর অ্যাড, এখানে যেমন কানটা বাদ গেছে, তাহলে এটাকে এখন ক্লিক করলে তো বাইরে সহ নিবে, আমাকে ছোট করে নিতে হবে, যদি দেই এটাও ক্লিয়ার। যেমন এখানে কিছু বাকি আছে, তাহলে এখান থেকে এটা নিয়েও ক্লিয়ার করা যেতে পারে। তাহলে এটা কিন্তু আমাদের ম্যাগনেটিক টুলের তুলনায় অনেক ভালোভাবে দ্রুত কাজ করছে। ঠিক সিমিলার আপনাকে নির্ণয় করতে হবে আমি এখন ম্যাগনেটিক টুল ব্যবহার করব না ম্যাজিক টুল ব্যবহার করব, বা কোনটা কাজ করব। আর ম্যাজিক টুলও কালারের উপর ভিত্তি করে কাজ করতো, একই রকম কালার কেসে সিলেক্ট করে। যদি আসি পূর্বে থেকে, যেমন এটা এক্সাম্পল ইমেজ ছিল আমাদের, একই রকম কালার কেসে সিলেক্ট করবে। যদি জাস্ট এখানে ক্লিক করি তাহলে সে রেড কালারকে সিলেক্ট করতেছে, বা আরেকটা অপশন ছিল সব রেড কালারগুলোকে যদি সিলেক্ট করতে হয় তাহলে কি করতে হবে আমাদের, গতকাল বলছিলাম কন্টিজিয়াস। ওকে, কন্টিজিয়াসটা মার্কটা যদি আমি তুলে দিই, এবার ক্লিক করলে যতগুলো রেড কালার আছে সব রেড কালারকে ধরে ফেলছে। যদি গ্রিন কালারকে দিই, যতগুলো গ্রিন কালার আছে সবগুলোকে ধরে ফেলছে। আর অপশন বারটাও আমরা আলোচনা করছিলাম, অপশন বার থেকে, আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে করলাম, ম্যাজিক টুলের ক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে ম্যাজিক টুল, নামটা যেমন ম্যাজিক, সেও কিন্তু ম্যাজিকের মতোই কাজ করে। আর আইকনটাও দেখেন, এটাও ম্যাজিকের ছুরি বা ম্যাজিকের লাঠি যেটাই বলেন না কেন, ঠিক ওইটার মতো আইকনটা। তো এটা আমরা রিয়েল লাইফের মতো করে কাজগুলো স্মরণ রাখবো, তাহলে মনে করেন যে আপনার এমনিতেই স্মরণ থাকবে। তো ম্যাজিক টুল ম্যাজিকের মতোই কাজ করে। তাহলে এখানে একটা অপশন আছে কন্টিজিউয়াস, অপশন বারে এই কন্টিজিউয়াসটা যদি আপনার মার্কটা তোলা থাকে, তাহলে আপনার যেটা কালারটা টাচ করা নেই একটার সঙ্গে আরেকটা, সেটাও কাজ করে। যেমন এই রেড কালার আর এই রেড কালার আমার কিন্তু টাচ করা নেই, এবার যদি আমি রেড কালারকে ক্লিক করি তাহলে আমার যতগুলো পেজের মধ্যে রেড কালার আছে সবগুলো রেড কালার কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, সবগুলো রেড কালার সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, 34 এবং 35 ব্যাচে যারা আছেন তারা তো বলতে পারবেন, আমরা যদি ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে করব, 34 কিংবা 35 ব্যাচের বলবেন। আচ্ছা, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, অল্টার চেপে ব্যাক স্পেস হচ্ছে আমাদের, কিংবা থার্ড ব্র্যাকেট, হ্যাঁ ব্যাক স্পেস চাপলেও হবে, ডিলিট বাটন চাপলেও হবে। আমি চাচ্ছি এটাকে ব্লু কালার করে ফেলবো, তাহলে এই সিলেকশন অবস্থায় আপনি এক ক্লিকে সবগুলোকে, ব্যাক স্পেস চাপলেও হবে ডিলিট চাপলেও হবে, এক ক্লিকে সবগুলোকে আমরা ব্লু করলাম, আর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এটা ছিল একসঙ্গে করার জন্য, কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র উপরের চারটাকে করব,
তো আমি ক্লিক দিলে তো সবগুলো হয়ে যাচ্ছে। তাহলে উপর থেকে কন্টিনিউয়াস ক্লিক করে তাহলে এটা এটা বা এটা এটা এই কয়েকটাকে ব্লু করবো, এই কয়েকটা আমি সহজে ব্লু করতে পারলাম। এটা ছিল কন্টিনিউয়াস। যদিও কালকে এটা বলা হয়েছিল, তো আরেকটু ভিডিওটা রিপিট করবেন যাদের যাদের সমস্যা মনে হচ্ছে। ওকে, এছাড়াও আমরা আরো অপশন বার থেকে আলোচনা করছিলাম অ্যাড করা, যোগ করা, বিয়োগ। হ্যাঁ ভাইয়া বলেন। জি আচ্ছা, অ্যান্টি অ্যালাইজ গতকালের ভিডিওটা দেওয়া ছিল, যাই হোক আপনাদের ভিডিও দেখতে বলছিলাম, অ্যান্টি অ্যালাইজটা বলছিলাম। ঠিক আছে, যেহেতু বলছেন আমি অ্যান্টি অ্যালাইজটা দেখাচ্ছি। আর যারা 35 সমস্যা নেই, আমাকে ফ্রিলি ভাবে বলবেন, আপনাদের কথা শুনতে আমাকে খুব ভালো লাগে। তাহলে আসি অ্যান্টি অ্যালাইজ। হ্যাঁ বুঝতে পারছি, ওইটা সাউন্ডের সমস্যা আপু, সমাধানটা দিয়ে দিছিলাম, কমেন্টের মধ্যে দেওয়া আছে সমাধানটা। আর আজকে রেকর্ডিং হচ্ছে, এটা আমি কনফার্ম হয়ে রেকর্ডিং করতেছি। কমেন্টের মধ্যে দেওয়া ছিল যে কিভাবে, এমনকি আমরা 34 35 হোয়াটসঅ্যাপ গ্রুপও পোস্ট করছিলাম। তো ভাই বলছেন যে অ্যান্টি অ্যালাইসের বিষয়টা। আচ্ছা, এখান থেকে যারা 34 বা 35 ব্যাচে আছেন, আপনারা কি এই প্রত্যেকটা পয়েন্টারের কাজগুলো জানেন? এটা কি করে, পরেরটা কি করে, 34 এবং 35 এ যারা আছেন আজকে যারা, আচ্ছা জানেন যে আমি আস্তে আস্তে তালিকাতে আসতে চাই অ্যান্টি অ্যালাইস এর বিষয়টা কি কাজ করে। তাহলে অ্যান্টি অ্যালাইস এর জন্য আমি এখানে, আপনি আপনি ফয়জুর ভাই আপনি বের করবেন যে আমি এখানে একটা, এদিকে বলবেন না আপনারা কেউ, যারা গতকাল যেহেতু দেখাইছি, এখানে আমি একটা বৃত্ত নিয়ে এটাকে আমি অল্টার চেপে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করি, একবারে টোটাল ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক কালার দিলাম। এবার অ্যান্টি অ্যালাইস অন করে সিমিলার আরেকটা ছোট্ট করে বৃত্ত নিয়ে এখানে অল্টার চেপে ব্যাক দিচ্ছি। তো পার্থক্য একটু চেষ্টা করেন দেখি কি পার্থক্য। আমরা তো অন করলাম, অফ করলাম, জুম করলে বোঝা যাবে। তাহলে অ্যান্টি অ্যালাইস এবার আমি যদি জুম করি দেখি, তাহলে এবার দেখেন দুটার মধ্যে পার্থক্য। আমরা যেটা অ্যান্টি অ্যালাইস মার্ক করছি সেটার সাইডগুলো আমার স্মুথ হয়েছে, আর যেটা আমার অ্যান্টি অ্যালাইস মার্ক করা ছিল না সেটার সাইজগুলো খাস কাটা হয়েছে। অর্থাৎ তাহলে অ্যান্টি অ্যালাইস আমাদের কোন সিলেকশনকে স্মুথনেস করে এইচ বরাবর, এইচ কোনটাকে বলা হয়, এই যে সাইড বরাবর, এটাকে বলা হচ্ছে এইচ বরাবর। তাহলে সাইড বরাবর এটাকে সে স্মুথ করে যদি অ্যান্টি অ্যালাইস আমরা সিলেকশনে অন করে রাখি। আর যদি অফ করে রাখি তাহলে অ্যান্টি অ্যালাইসটা আমার, তাহলে এটা খাস কাটা, স্মুথনেসটা থাকে না। এটাই হচ্ছে অ্যান্টি অ্যালাইসের পার্থক্য। হ্যাঁ, স্মুথনেস থাকবে। শেপ, এগুলো অবশ্য শেপ না, এগুলোকে আবার শেপ বলা যাবে না। এটা হচ্ছে রাস্টারাইজ কালার অ্যাপ্লাই, শেপ হচ্ছে এখান থেকে এগুলোকে শেপ বলবো, নিচ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পরের টপিকের দিকে আসি, যেহেতু আপনারা এগুলো জানেন বা এদিক থেকেও জানেন। এখানে আমরা গতকাল একটা বিষয় মিসিং করে গেছিলাম, সেটার ক্ষেত্রে আসি। তো এখানে আমরা অ্যান্টিলেসের পরে সাইজের বিষয়টা আপনাদের দেখানো হয়নি, এটা এখন স্মরণ পড়লো আমার। এই সাইজের বিষয়টা আসি, এই সাইজ দিয়েও কিন্তু করা যায়, সাইজ দিয়েও করা, যেমন এতক্ষণ ধরে আমরা যে প্রত্যেকটা কাজ করতেছিলাম এগুলো আমরা নর্মাল সাইজে কাজ করতেছিলাম, নর্মাল ভাবে। যেমন নর্মাল যদি থাকে আপনি ইচ্ছা মতো ছোট বড় যা ইচ্ছা করতে পারতেছেন। এখানে আরো দুটো অপশন আছে, একটা হচ্ছে ফিক্স রেশিও আর একটা হচ্ছে ফিক্স সাইজ। যেমন আমরা গতকাল বাংলাদেশের পতাকা তৈরি করছিলাম, বাংলাদেশের পতাকা রেশিও হচ্ছে 10:6। তাহলে আপনি যদি সেই হিসাবে রেশিও দেন, এখানে যদি এখন 100 বা 10:6 দেন, এবার আপনাকে যেটাই তৈরি করেন না কেন এটা 10:6ই হবে। দেখেন আমি এটাকে স্কোয়ার করতে চাচ্ছি, তাও আমি স্কোয়ার করতে পারতেছি না। আর যদি আমি এই রেশিওটা এখানে না থাকতো, ধরে নিলাম এটা নর্মাল করে দিলাম, আমরা কি এভাবে 10:6 অনুমান করে নিতে পারতাম? কোনোটা হয়তো একটু ছোট হতো কিংবা কোনোটা একটু বড় হতো। তাহলে কোনো কিছু নির্দিষ্ট রেশিও অনুযায়ী যদি আপনি নিতে চান, তাহলে স্টাইল থেকে ফিক্সড রেশিও, যে রেশিওটা লিখে দিবেন সেটাই। আর যদি 1:1 রেশিও দিই তাহলে কি হবে? বর্গ হবে, স্কোয়ার শেপ হবে 1:1। তাহলে এটা হচ্ছে স্কোয়ার, আপনি স্কোয়ার ছাড়া অন্য কোনো আর এটা পরিবর্তন করতে পারবেন না। এই ছিল রেশিওর বিষয়টা, আপনি যতটুকু রেশিও নেবেন ততটুকুই। এরপর আস্তে আস্তে ফিক্স সাইজ, অর্থাৎ নির্দিষ্ট কোনো সাইজ দেওয়া। এটা হচ্ছে আপনারা তো রেশিও বা রেজুলেশনটা বুঝি, রেজুলেশন বুঝি না এমন কেউ আছেন? আমি বলবো রেজুলেশন কাকে বলা হয় থাকে। আচ্ছা বলে দিচ্ছি, রেজুলেশন জিনিসটা কি। গতকাল আপনাদের পিক্সেল সম্পর্কে বলছিলাম, পিক্সেল আগে বুঝতে হবে, তারপর হচ্ছে রেজুলেশন। তো যারা নতুন আসছেন, প্রথমত হচ্ছে পিক্সেল জিনিসটা কি। যেমন একটা আমরা ফাইল নিচ্ছি এখান থেকে নিউ, এখানেও কিন্তু পিক্সেল দেখা যাচ্ছে, পিক্সেল। পিক্সেল যারা নতুন আসেন তাদের জন্য রিপিট করতেছি, পরের ক্লাস থেকে আর রিপিট করতে হবে না। তো পিক্সেল হচ্ছে আপনি যখন আপনার মোবাইলে হোক, আপনার পিসিতে হোক বা টিভিতে হোক,
আপনি খুব কাছ থেকে জুম করে দেখেন, একেবারে আপনার চোখগুলো কাছ থেকে দেখেন, দেখবেন যে ছোট্ট ছোট্ট স্কয়ার স্কয়ার ঘর দেখা যাচ্ছে। এই এক একটা ঘরকেই বলা হচ্ছে আপনার পিক্সেল, এক একটা ঘরকেই বলা হচ্ছে পিক্সেল। এখন আসি রেজলিউশন কোনটা। আপনার মোবাইলের ডিসপ্লের বা আপনার পিসির ডিসপ্লের হরিজন্টাল এবং ভার্টিক্যাল, হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল কোনটা? হরিজন্টাল হচ্ছে আপনার পিসির ডান পাশ থেকে বাম পাশ, অর্থাৎ যেমন এখানে শেপ নিচ্ছি, এই যে ডান পাশ থেকে বাম পাশ, এটাকে বলা হয় হরিজন্টাল বা হোয়াইট যেটাকে বলতেছি, এটাকে হরিজন্টাল। আর উপর থেকে যেটা নিচে, এটা ফটোশপ ইলাস্ট্রেটর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় থাকে। উপর থেকে নিচে এটাকে বলা হয় ভার্টিক্যাল, অর্থাৎ যেটাকে আমরা হাইট বলতেছি। কিংবা এভাবে বলতে পারি, আমাদের পিক্সেলের হরিজন্টাল, ভার্টিক্যাল বা হোয়াইট কিংবা হাইটের গুণফলকে রেজলিউশন বলে। তাহলে আপনার এই পিসির এই কর্নার থেকে এই কর্নারে বা আপনার মোবাইলের এই কর্নার থেকে এই কর্নারে যতগুলো পিক্সেল আছে সেই পিক্সেলের গুণফলকে রেজলিউশন বলা হয় থাকে। আর আমার পিসির যদি রেজলিউশন দেখেন, বর্তমানে আমার পিসির রেজলিউশন হচ্ছে 2304 ইন্টু, যদি আসি এখান থেকে সেটিং, সিস্টেম, সিস্টেম থেকে ডিসপ্লে, যেমন আমার রেজলিউশন হচ্ছে 2304 ইন্টু 1296, যেমন কারো হবে 1920 গুণ 1080, যারা বিশেষ করে ল্যাপটপে আছেন আপনাদের দেখবেন দেওয়া আছে 1366 ইন্টু 746 এমন কিছু। তো এটা হচ্ছে প্রত্যেকটা রেজলিউশন। তার মানে আপনার ল্যাপটপের ডিসপ্লেতে না 4K না, 4K হচ্ছে আপনার 4000, এটা হচ্ছে 2K এর কাছাকাছি। আপনারটা হচ্ছে ফুল এইচডি, যে আপনারটা ফুল এইচডি, তার মানে আপনার মনিটরে হরিজন্টাল বা ভার্টিক্যাল বরাবর 1920 গুণ বা এতগুলো পিক্সেল আছে, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রেজলিউশন। তাহলে এটা হচ্ছে রেজলিউশন। ঠিক সিমিলার, এবার যদি আমরা রেজলিউশনের যে কাজটাতে আসতেছিলাম, এখান থেকে যদি আমি আবার আসি ফিক্স সাইজ, তো আপনি কত রেজলিউশন নিতে যাচ্ছেন? আমি যদি পেজটা এটা দেখেন, আমি যদি এটা 1920 গুণ 1080 করে নিচ্ছি, এটা তাহলে 1920 ইন্টু 1080 করে নিচ্ছি, 72 রাখি, কালার মোড 8GB তেই করি, যেন 8GBর কালারটা একটু দেখতে বেশি ভালো লাগে। যেমন দেখেন এটা আমার কিন্তু পুরোটাই পেজ, আমি যদি এখানে 500 ইন্টু 400 দেওয়া হয়েছে, এবার আপনাকে টানতে হবে না, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলাম, আমার তাহলে 500 ইন্টু 400 পিক্সেল বরাবর সে সিলেক্ট করে নিছে। তার মানে সে ডান পাশ থেকে হোয়াইট বরাবর এ পাশে 500টা পিক্সেল সিলেক্ট করছে, আর এ পাশ থেকে সে 400 পিক্সেল সিলেক্ট করছে, এতটুকুই। আমরা যদি ফুল সাইজ সিলেক্ট করব, আমার পুরো পেজটা ছিল 1920 ইন্টু 1080, তাহলে 1920 ইন্টু 1080, এবার যদি ক্লিক করি তাহলে দেখেন পুরো পেজটাই সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি নিজে লিখে লিখেও এই কাজটা করতে পারেন। তবে ফিক্সড রেশিও বা সাইজ এটা ততটা ব্যবহার হয় না, তবে জেনে রাখাটা ভালো, কেননা জানলে আপনি পরবর্তীতে কোনো কিছু সাইজ নিতে হলে আপনি খুব দ্রুত পারফেক্ট ভাবে নিতে পারতেছেন। এটা যদি আপনাকে এখন বলি 400 ইন্টু 400 বা 400 ইন্টু 800 পিক্সেল নিয়ে নেন, আমরা শুধু নর্মাল জানি, আপনি তো এইভাবে নিতে লেখা আসতেছে, দেখেন ছোট্ট করে ডাব্লিউ এবং এইচ লেখা হচ্ছে, হাইট এবং হোয়াইট, এটা থেকে কিন্তু আমি বুঝতে পারতেছি না 400 কত হচ্ছে। আর যখন আমরা ফিক্স সাইজ দিচ্ছি, খুব দ্রুত ইচ্ছা মতো নিয়ে নিতে পারতেছি। এটাও আপনার ভালো ডিজাইন করার জন্য, দ্রুত কাজ করার জন্য এটাও ব্যবহার করা হয়, তবে তুলনামূলক কম। আমরা তাহলে যদি এখান থেকে আসি সিলেকশনের, কিন্তু প্রত্যেকটাই আমরা জানি, শুধুমাত্র রিফাইন এজটা জানি না। রিফাইন এজটাও আসবো, তবে এখন দেখাচ্ছি না, আসবো এটা তো। তাহলে আমরা এখানকার প্রত্যেকটা কাটা জানি, ফেদারের বিষয়টা জানি। আচ্ছা, যারা 35 বা 34-এ আছেন, ফেদার জিনিসটা কি আপনারা বলেন? 34 কিংবা, হ্যাঁ অনেকটা এমনটাই আপনার এক ছড়ায় যাবে চারপাশে, চারপাশে অনেকটা ভাই যেটা বলছে ঠিক আছে ওইটাই, এটা চারপাশে ছড়িয়ে যাবে ফেদার জিনিসটা। ফেদার কিন্তু স্মুথনেস কাজের জন্য আমরা সামনে প্রচুর হারে ফেদার ব্যবহার করব, এটাই হচ্ছে ফেদার। ফেদার জানি, অ্যান্টি অ্যালাইজ জানি, স্টাইলের বিষয়গুলো জানি, শুধুমাত্র রিফান্ড রেস জানি না। আর এখান থেকে এটা ল্যাসো টুলও ওই একই ব্যাপার। এখানে কুইক সিলেকশনে দেখেন এটা কিন্তু আলাদা, প্লাস মাইনাস ওই এগুলোই। আর এটা শর্টকাট গুলো দেখানো হয়েছে, তো যারা 35, আমার ভিডিওটা মনে হয় কয়েকজন রিপ্লাই করেননি, আপনারা একটু দেখবেন, অডিও শো একটা লিংক দিয়ে দিছি আমি, ওখান থেকে দেখে ওটা রিপ্লাই করবেন। ওকে, যারা দেখছেন থ্যাংক ইউ। তো গতকালের বিষয়গুলো আমরা অলরেডি রিপিট করে ফেলছি, তো আজকে যে যে টপিক গুলো আসতেছে, আর আপনাদের কিন্তু যেটা বললাম, আপনাদের একটু চাপ বেশি থাকবে, কেননা আপনাদের আমি চেষ্টা করব 35 কি 60 ক্লাসের মধ্যে যেন একটা ভালো পর্যায়ে আমরা চলে যেতে পারি। অন্য ব্যাচের যেগুলো 60 কি 70 নাম্বারে কভার করতাম, সেটা আপনাদের ক্ষেত্রে 30 কি 35 নাম্বারে এটা করে ফেলবো। এই জন্য একটু চাপ আপনাদের বেশি থাকবে, কেননা আপনারা আগে থেকে জানেন। তো আমাদের এলইডিপির যেটা, জি জি ভাই,
আচ্ছা এটাই ভাই, আমি ভাই হ্যাঁ এটাই চিন্তা করছি আপনাদের যেন এটা হয়, যদিও আমাদের বন্ধ হয়ে যায় আর যদি আপনাদের অন্য কোনো ট্রেনার দেওয়া না হয়, আমি অন্তত প্রয়োজন আপনাদের অন্তত 5-6টা ক্লাস করে আপনাদের ইন্ডিংটা আমি টেনে দিব। তাহলে আসি আমরা, এই মডিউলটা ক্লাস মডিউলটা 34 বা 35 ব্যাচ কি পেয়েছেন? আচ্ছা যেহেতু আপনারা পেয়েছেন, আমি এইটাটা কিছুটা ফ্লো করব, তারপরে পরবর্তীতে ফ্লো করব না। আমরা গতকাল ডে 1 অর্থাৎ 4 ঘন্টার ক্লাস আমরা গতকাল 50 মিনিটে শেষ করছিলাম, আর আজকে এখন আমরা এটা শুরু করি। তাহলে আসলে আমি জানি লেয়ার যারা ফটোশপ করছেন তারা লেয়ারের বিষয়টা ভালো করে বুঝেন, তবে যারা ইলাস্ট্রেটর করে আসছেন, অনেকে এখানে ব্যাচ আছে যারা ইলাস্ট্রেটর করছেন, তাদের একটু লেয়ারের বিষয়টা বুঝতে কঠিন হবে। তো আমরা এখন শুরু করব লেয়ার নিয়ে। লেয়ারের বিষয়টা আমরা এখন শুরু করব। হোয়াট ইজ লেয়ার? লেয়ার জিনিসটা কি? এটাই বলতেছিলাম, আপনি যদি ফটোশপে লেয়ার বুঝলেন তো যেন ফটোশপের পুরো 40% বা 40% আপনি বুঝে গেলেন। লেয়ার যদি বুঝলেন তো পুরোটাই বুঝে গেলেন। তাহলে লেয়ারের বিষয়টা আসি, লেয়ার কাকে বলা হয়ে থাকে। দেখেন আপনাদের হয়তো কয়েকজন অলরেডি আপনাদের হোমওয়ার্কের ক্ষেত্রে লেয়ার ব্যবহার করছিলেন। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনারা যখন যারা ইলাস্ট্রেটর করে আসছেন তারা কি লেয়ারের কাজ করছিলেন? হ্যাঁ ইলাস্ট্রেটরের লেয়ারের, জি ইলাস্ট্রেটরের লেয়ারের প্রয়োজন পড়ে না, কিন্তু ফটোশপে আপনাকে লেয়ার মেইনটেনেন্স করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো লেয়ার মেইনটেনেন্স করাটা আমি একটু আমার মতো করে দেখাই, যারা জানেন আমার মিসিং গেলে আপনারা আমাকে সেই ভুলগুলো বলবেন। তাহলে আসি, প্রথমত আসে লেয়ার কেন এত প্রয়োজন। লেয়ার কেন এত প্রয়োজন আমরা জানি, লেয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে স্তর। লেয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে স্তর। ঠিক একটা এক্সাম্পল ইমেজ দিয়ে আসি আমরা, যদি এক্সাম্পল ইমেজ একটা ডাউনলোড করছিলাম, এই ইমেজটা, যেমন এই ইমেজটার ক্ষেত্রে দেখেন এক একটা করে স্তর, যেমন এখানে রেড কালার একটা স্তর, ব্লু কালার একটা স্তর, আবার ইয়েলো কালার একটা স্তর, প্রত্যেকটা এক একটা করে স্তর। এই স্তরগুলো যদি আমরা আরো কল্পনা করি, আমরা যদি একটা গর্তের মধ্যে প্রথমে একেবারে চিকন বালি দেই, তারপরে যদি আবার কোনো কিছু দেই, একটা দিয়ে একটা ঢেকে যায়, ঠিক সিমিলার কিন্তু এখানেও তেমন। যেমন রেড কালারকে ব্লু কালার ঢেকে ফেলছে, আবার ব্লু কালারকে রেড কালার ঢেকে ফেলছে। তাহলে লেয়ার শব্দের অর্থ হচ্ছে স্তর। আমাদের রিয়েল লাইফে কোনো কিছু আমরা যদি স্তর তৈরি করি, ঠিক একইভাবে কাজ করে, কোনো পার্থক্য নেই। আপনি যেমন একটা যদি কলসের মধ্যে প্রথমবারে চাল রাখলেন, তার উপর ভুট্টা রাখলেন, তার উপর গম রাখলেন, ঠিক যেরকমটা হয় একই রকম, সহজভাবে স্মরণ রাখার জন্য। তাহলে আসেন প্রথমত আসি, লেয়ার না থাকলে আমাদের কি অসুবিধা হতো। একটা জিনিস আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে যেমন আমরা বাংলাদেশের পতাকার কালারটাই নিই, এখানে রেড কালার আর এখানে নিচ্ছি গ্রিন কালার, একটা নীল হলো। এখানে আমরা রেড এবং গ্রিন কালার দেখতে পাচ্ছি। আপনি যদি কিবোর্ড থেকে ডি প্রেস করেন, কোনো কিছু না, জাস্ট ডি প্রেস করবেন, তাহলে এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডিতে হচ্ছে ডিফল্ট, স্মরণ রাখার জন্য। ডিফল্ট মানে পূর্বে থেকে যেটা সেটিং করা আছে ওটাই। ডিতে হচ্ছে ডিফল্ট কালার। তার মানে আপনার এখানে যেই কালার থাকুক না কেন, আপনার যেই কালার থাকুক, কিবোর্ড থেকে আপনি যখনই ডি প্রেস করবেন তখনই আপনার ওই ডিফল্ট কালারটা চলে আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। সমস্যা নেই, একটু পরে এই কালারগুলো আমাদের লাগবে। আর তাহলে আমি বাংলাদেশের পতাকাটাই তৈরি করতেছি, একপাশে যে কোনো কাছাকাছি কালার নিই, বা জাপানেরও পতাকা তৈরি করা যেতে পারে। হলো বাংলাদেশের পতাকার কালারটা নিলাম। এবার আমরা তাহলে অল্টার চেপে ব্যাক স্পেস করে গ্রিন কালারটা অ্যাপ্লাই করলাম। তারপরের বার উপর থেকে এবার একটা বৃত্ত নিয়ে এখানে একটা রেড কালার অ্যাপ্লাই করে দিই। তো ভুল ক্রমে আমার রেড কালারটা উপরের দিকে চলে গেছে। আমি চাচ্ছি যদিও বাংলাদেশের পতাকা একটু সাইডে হয়, আমি চাচ্ছি যে ফুল মিডিল বরাবর করব। ইলাস্ট্রেটরতে সিলেকশন টুল দিয়ে টানলেই মিডিলে চলে আসে, কিন্তু ফটোশপে দেখেন দেখি আপনি যদি এটা টানেন এটা কিন্তু আসতেছে না। আমি যদি এখান থেকে সিলেকশন করে বাই দিক থেকে এটা টানতেছি, এটা আসতেছে না। একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে, যে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড, কেননা লেয়ারটা হচ্ছে লক, এই জন্য আপনি মুভ করতে পারতেছেন না। ঠিক আছে, লেয়ার কাকে বলা হয়? ডান পাশে দেখেন লিখে আছে একটা লেয়ার, বড় করে এখানে লেয়ার। আপনি রেস্ট দিয়ে আমার মতো করে নিতে পারেন, আমি ডিফল্ট ভার্সনটা ইউজ করতেছি। তো এখানে দেওয়া আছে লক বলতেছে, আমি লকটাও তুলে দিলাম, লকের তালার উপরে ক্লিক করলাম, লক চলে গেছে। এবার যদি মুভ করি তাও দেখেন পুরো পেজ মুভ হয়ে যাচ্ছে। এই জন্য লেয়ার একটা এই জন্য হচ্ছে না আসলে। ঠিক আছে ভাই, আপনারা যারা ইলাস আগে থেকে ফটোশপ দেখছেন, কিছু কিছু স্টুডেন্ট আছে তারা ফটোশপ দেখেনি, এই জন্য আমাকে একটু ডিটেলসে বলতে হচ্ছে। তো আপনারা যারা আগে থেকে একটু জানেন তারা দেখেন যে কোথায় গ্যাপ ছিল এই বিষয়টা। ঠিক আছে, তো এই যে এই সমস্যাগুলো আমরা পড়তেছি, এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে লেয়ার দিয়ে। তাহলে চলেন আমরা এবার লেয়ার নিয়ে কাজ করি। তাহলে প্রথমত আমরা লেয়ার লেয়ার কিভাবে ক্রিয়েট করতে পারি। লেয়ার ক্রিয়েট করার জন্য আমি, জহিরুল ভাই আপনার এখান থেকে নয়েজ হচ্ছে। লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা কিভাবে লেয়ার ক্রিয়েট করতে পারি? তাহলে লেয়ার অনেকভাবে ক্রিয়েট করা যেতে পারে, আমি আপনাদের অনেকগুলো উপায় দেখাবো।
আপনার যেটা ভালো লাগে কাজের সুবিধার্থে আপনি সেটাই ব্যবহার করবেন। তাহলে নাম্বার 1 লেয়ার ক্রিয়েট করার জন্য জাস্ট উপর থেকে নিচ দিকে দেখেন এখানে একটা কতগুলো বাটন দেখতে পাচ্ছি। সাধারণত এই আইকনটা নিউ বাটন বলা হয়ে থাকে। শুধু এখানেও না, আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও যদি যান দেখবেন যে এই আইকনটাই। ঠিক বড় বড় সফটওয়্যারে যান এই আইকনটা। আপনাকে আস্তে আস্তে আইকন দেখে চিনতে হবে কোনটা কি। যদি আইকনটা বুঝতে না পারেন মাউসটা রেখে দিলে এটার নামটা চলে আসবে। এটার নাম হচ্ছে কি ভাইয়া? আচ্ছা, আমি বুঝতে পারছি। আসলে আমার মনিটর তো বড়, আমার এখানে যদি আবার লেখাগুলো বড় করে দিই পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর অনেক বড় করে লেখাগুলো আসতেছে। রেজুলেশন আমি চেঞ্জ করে দেখছিলাম ভাই, চেঞ্জ করলে এই সমস্যাটা হচ্ছে তখন কালারটা। আচ্ছা, একটু শুরুর দিকে অবশ্য দেখাইছিলাম যে রেজুলেশনটা আপনাদের ওখান থেকে কিভাবে ফিক্স করা যেতে পারে। আপনি আপনার ওখান থেকে আচ্ছা ঠিক আছে। আরফুল ভাই ছাড়া আর কার কার সমস্যা হচ্ছে? তাহলে মনে হয় মনিটরে চেঞ্জ করতে হবে। আচ্ছা, একটু ওয়েট করেন, কালকের ক্লাসের প্রয়োজনে আপনাদের জন্য ফুল এইচডি মনিটর চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ বলেন ভাই। আসলে আপনাদের এখানে আসলে আপনাদের এখানে ছোট হওয়ার ওই অন্যতম কারণ হচ্ছে বড় মনিটর ছোট মনিটর। সমস্যা নেই, কালকে আপনার জন্য আমি ওই ফুল এইচডি মনিটরেই ব্যবস্থা করতেছি। ওকে। আচ্ছা সমস্যা নেই, পরের ক্লাস থেকে করবো। আমি এখন এটা করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে কি স্ক্রিন রেকর্ডটা ওইটা পরবর্তীতে পারফেক্ট পাবেন না, পার্ট বাই পার্ট করতে। ওকে। ওকে, ট্রাই করেন, কালকে মনিটর চেঞ্জ করার চেষ্টা করব। ওকে, লেটস গো। তাহলে আসি লেয়ারের যেখানে ছিলাম, তো লেয়ার কি কিভাবে ক্রিয়েট করা যেতে পারে। ও আরেকটা জিনিস, আপনারা আমাকে অবশ্যই যে টপিকে কথা বলতেছে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, তবে ওই টপিকেই প্রশ্ন করবেন, অন্য টপিকে একটু কম আসবো। যখন যে টপিক আসবে ওই টপিকেই প্রশ্ন। কেন, যেমন লেয়ার থেকে অন্য জায়গায় চলে গেলাম বা দিক থেকে, তখন একটু বিষয়গুলো অন্যদিকে চলে যায়। তো প্রশ্ন যেমন লেয়ার থেকেই করতে পারেন, প্রশ্ন ইনস্ট্যান্ট করবেন, সমস্যা নেই, ওই টপিকেই তবে। তো আসি লেয়ার তৈরির জন্য প্রথম যেটা উপায়, এখান থেকে নিচের দিকে লেখা আছে ক্রিয়েট নিউ লেয়ার, জাস্ট এখানে ক্লিক করলে আপনার এখানে লেখা চলে আসছে লেয়ার 1 ফটোশপের জন্য। এটা হচ্ছে লেয়ার 1। আর এখান থেকে এবার যদি আপনি কোনো কিছু সিলেকশন নেন, যেমন এখানে একটা ক্লিক করে আমি একটা রেড কালার অ্যাপ্লাই করতেছি, কন্ট্রোল চেপে ব্যাক, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার যদি এটাকে আমরা মুভ করতে চাই তাহলে দেখেন এটা মুভমেন্ট হচ্ছে। তবে মাস্ট বি আপনাকে লেয়ারে সিলেক্ট থাকতে হবে। এই রেড কালারটা কোন লেয়ারে আছে? আমার লেয়ার 1-এ। আমার যদি লেয়ার সিলেক্ট না থাকে আমি এটা মুভমেন্ট করতে পারতেছি না। যারা বিশেষ করে ফটোশপে আজকে এই বিষয়টাতে নতুন তাদের জন্য আমি এটা মুভমেন্ট করতে পারতেছি না। দেখেন এই রেড কালারটা কোথায় আছে? লেয়ার 1-এ। এখানে ক্লিক করলে এটা আপনার, এবার আমরা মুভমেন্ট করতে পারতেছি। অর্থাৎ যেটা আপনার সিলেক্ট কাজ করবেন সেই লেয়ারে মাস্ট বি সিলেক্ট থাকতে হবে। এবার আসে 2 নাম্বার লেয়ার কিভাবে নেওয়া যায়, দ্বিতীয় নাম্বার স্টেপ কিভাবে লেয়ার নেওয়া যেতে পারে। 2 নাম্বার স্টেপ হচ্ছে, যেহেতু আমরা লেয়ারের কাজ করতেছি, উপর থেকে দেখেন অপশন বারে অনেকগুলো অপশন আছে, ইমেজ লেয়ার। যেহেতু আপনি লেয়ারের কাজ করতেছেন তার মানে এটা লেয়ারের ভিতর থাকবে। তাহলে উপর থেকে লেয়ার, লেয়ার থেকে নিউ, নিউ থেকে দেওয়া আছে লেয়ার। এখানে ক্লিক করে বলতেছে লেয়ারের কি নাম দিবেন, আমি এটাই রাখতে যাচ্ছি। ওকে, তো আরেকভাবে লেয়ার তৈরি হয়ে গেছে, লেয়ার 2। এটাতে আমি আরেকটা কালার নিচ্ছি, এটাতে আমি কালার নিচ্ছি গ্রিন কালার। হ্যাঁ ভাই, এবার আসি তৃতীয় নাম্বার। লেয়ারের ওখানে একটা শর্টকাট দেওয়া ছিল, সেটা ছিল কন্ট্রোল শিফট এন। শর্টকাটে কাজ করার চেষ্টা করুন, অনেক দ্রুত করতে পারবেন। তাহলে কন্ট্রোল শিফট এন চাপলেও আপনার নিউ লেয়ার হবে। তাহলে লেয়ারের জন্য আপনাদের 3টা উপায় দেখানো হলো, যেটা ভালো লাগে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। আর এই লেয়ারও আমি আরো একটা কালার নিচ্ছি, এখানে নিব আমি ইয়েলো কালার। কন্ট্রোল শিফট এন, এন, কিংবা লেয়ার থেকে নিউ, দেখেন পাশে এখানে দেওয়া আছে কন্ট্রোল শিফট এন, লেয়ার নেয়ার শর্টকাট। তাহলে লাস্ট যে লেয়ারটা নিলাম সেটার ক্ষেত্রে আমি আরেকটা বৃত্ত আর্ট করি এখান থেকে। এটার বৃত্তর কালার দিচ্ছি ইয়েলো কালার। 3 লেয়ারে 3 লেয়ার, 3টা কালার। এবার যদি আসি আমি লেয়ার 1-এ, এটা যদি একটার উপর আরেকটা মুভমেন্ট করে দিই, যেমন লেয়ার 2-কে মুভ করে এটার উপর দিলাম, লেয়ার 3-কে মুভ করে এটার উপর দিলাম, তাহলে দেখেন একটার সঙ্গে আমি কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি না। এটা না দেখার কারণ হচ্ছে একটার উপর আরেকটা আছে। তার মানে যে লেয়ারটা উপরে থাকবে তার পাওয়ার বেশি। ইয়েলো লেয়ারটা আমার উপরে আছে, ইয়েলো কালারের লেয়ারটা আমার উপরে আছে।
এই জন্য ইয়েলো কালারের লেয়ারটা আমার সবগুলোকে ঢেকে ফেলছে। অর্থাৎ যেমনটা ওই যে একটু আগে উদাহরণ দিলাম, আপনি একটা কলসের মধ্যে সবার নিচে এখানে কি আছে, এটাকে যদি আমরা একটা কলস হিসেবে চিন্তা করি, সবার নিচে আছে রেড কালার, তাহলে রেড কালার দেখেন এটার নিচে ঢেকে গেছে। তো রেড কালারকে যদি আপনি উপরে টেনে ছেড়ে দেন, আমি জাস্ট মাউসটাকে ধরে টেনে উপরের দিকে ছেড়ে দিলাম, তাহলে দেখেন রেড কালারটা উপরের দিকে শো করাচ্ছে। অর্থাৎ যেই লেয়ার আপনার যত উপরে থাকবে সেই লেয়ারের পাওয়ার তত বেশি। যেমন এবার আমি আবার ইয়েলো কালারটাকে চাচ্ছি উপরে দেখবো, তাহলে ইয়েলো কালারটাকে টেনে উপরে ছেড়ে দিলে আপনার এটা উপরের দিকে শো করাচ্ছে। তো এটা ফের আবার আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, এটাও শর্টকাটে করা যায়। কিভাবে শর্টকাটে করা যেতে পারে এটাতে আসি। যেমন এই ব্লু লেয়ারটাকে আমি উপরের দিকে নিয়ে যেতে যাচ্ছি, এটা শর্টকাটটা কেউ বলতে পারবেন যারা আগে ফটোশপ করছেন? ওকে, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট একই বাটন, তাহলে কন্ট্রোল চেপে সেকেন্ড ব্র্যাকেট আপনি যদি একটা চাপেন, একটা দিয়ে উপরে উঠবে, দেখেন একটা করে ঘর উপরে উঠতেছে। আর যদি বিপরীত বাটনটা চাপেন তাহলে একটা করে ঘর নিচে নামবে। আর যদি আপনি চান যে একবারে উপরে উঠাবেন, তাহলে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে চাপলে দেখেন একবারে সবার উপরে উঠে যাচ্ছে। তাহলে এক ঘর করে যদি আমরা উঠাতে চাই, অর্থাৎ একটা লেয়ার থেকে একটা ঘর উপরে, তার একটা ঘর উপরে, তাহলে আমাদের কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট একবার করে চাপতে হবে। আর যদি একবারে উঠাতে চাই তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। অবশ্যই বিষয়গুলো খাতাতেও নোট করবেন, খাতাগুলো নিয়ে বসবেন। আমি যে কোনো সময় যে কাউকে নাম ধরে প্রশ্ন করতে পারি যে লেয়ার আমরা একবারে কিভাবে উপরে উঠাতে পারি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, একবারে উপরে উঠে গেল, আর একটা একটা করে দিলে নিচের দিকে আসতেছে। তাহলে এটা ছিল লেয়ারের দিক থেকে আপনার আপ ডাউন করা, যেটা আপনার ইলাস্ট্রেটরে বলা হতো অ্যারেঞ্জমেন্ট। স্মরণ আছে হয়তো আপনাদের যারা ইলাস্ট্রেটর করে আসছেন, এটাকে বলা হতো ইলাস্ট্রেটরের অ্যারেঞ্জমেন্ট। লেয়ারের দিক থেকে এখানে আরো কিছু আছে, এইটার দিকে আসে, এখানে দেওয়া আছে ভিজিবিলিটি। আচ্ছা, যারা ইলাস্ট্রেটর করে আসেন, হাইড করলে কিভাবে হাইড করতেন আপনারা কোনো কিছু শেপ হাইড করলে? ইলাস্ট্রেটর কন্ট্রোল 2 হচ্ছে ইলাস্ট্রেটর লক করে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করতাম। তো এখানে আপনার কন্ট্রোল 2 চাপলে হাইড হবে না, এটাকে আপনি হাইড করতে চাচ্ছেন, ইয়েলো কালারকে হাইড করা যাবে না। আর এদিকে তো যারা আছেন তারা জানেনই, তাহলে হাইড করার জন্য সিম্পল ভাবে এখানে দেখেন চোখের ছবি দেওয়া আছে, তাহলে আই বাটনে ক্লিক করলে এটা আমার হাইড হয়ে যাচ্ছে, আই বাটনে ক্লিক করলেই এটা আমার হাইড হয়ে যাচ্ছে। তাহলে যেটা আপনার হাইড করবেন সেটা আপনার হাইড করা যাচ্ছে। অর্থাৎ কাজের প্রয়োজনে আপনার যখন অনেকগুলো লেয়ার হয়ে গেছে, কিছু কিছু লেয়ার আপনার হাইড করে রাখার প্রয়োজন পড়ে, যে এখন আমার প্রয়োজন নেই, একটু পরে প্রয়োজন আছে, তো তখন আপনি কাজগুলো ইলাস্ট্রেটর তো আপনার কন্ট্রোল 3 দিয়ে করতেন। আর এখানে হাইড করার জন্য এখানে আই বাটনে ক্লিক করলেই, যেটার উপর আই বাটন ক্লিক করবেন সেই লেয়ারটা আমার হাইড হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে আপনার ক্লাস মডিউল অনুযায়ী এখানে বলা হচ্ছে এটাকে ভিজিবিলিটি। না, এটার হাইড করার জন্য আপনার শর্টকাট সরাসরি নেই। আর চাইলেও আপনি আরেকটু গুগলে সার্চ করে দেখতে পারেন, আমার জানা মতে নেই, আপনি সার্চ করে দেখবেন, যদি পান আমাদের সবাইকে বলবেন, ঠিক আছে? আমার জানা মতে আমি পাইনি, আচ্ছা আমিও সার্চ করে দেখবো আপনার সঙ্গে, ঠিক আছে? পরেরটাতে আসি আমরা। এরপরে দেওয়া আছে লেয়ার ডিলিট করা। লেয়ার ডিলিট করারও অনেকগুলো স্টাইল আছে, লেয়ার ডিলিট করারও অনেকগুলো স্টাইল আছে, আমি জানি কয়েকটা জানেন, আমি যে কয়েকটা জানি সেগুলো শেয়ার করতেছি। তো লেয়ার ডিলিট করার জন্য প্রথমত হচ্ছে আপনি যে লেয়ারকে ডিলিট করতে যাচ্ছেন কিবোর্ড থেকে সিলেক্ট করে, যেমন লেয়ার 2 তে কি আছে আমার ব্লু কালার, লেয়ার 1 এ আছে এখানে রেড কালার, লেয়ার 2 কে ডিলিট করতে হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলেই ডিলিট হচ্ছে, এটা গেল 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম, নিচের দিকে দেখেন এখানে একটা ডিলিটের আইকন আছে, অর্থাৎ ডাস্টবিনের আইকন দেওয়া আছে নিচের দিকে, তাহলে টেনে ডাস্টবিনে ফেলে দিই, তাহলে এটা আপনার ডিলিট হয়ে গেল। যে লেয়ারকে ডিলিট করতে যাচ্ছেন টেনে নিচের দিকে ডাস্টবিনে ফেলে দিলেই ডিলিট, এটা হলো 2 নাম্বার নিয়ম। এবার আছে থার্ড নিয়ম, কিভাবে ডিলিট করা যেতে পারে। এটাও কিন্তু আমাদের লেয়ারের কাজ, যেহেতু এটাও আমাদের লেয়ারের কাজ, তাহলে উপর থেকে লেয়ারের ভিতর থেকে দেখেন কোথায় ডিলিট লেখা আছে, এখান থেকে 4 নাম্বার অপশনে ডিলিট লেয়ার ক্লিক করে করবেন কিনা, ইয়েস নো, আমি করতে যাচ্ছি ইয়েস, তো লেয়ার ডিলিট হয়ে গেল। এই 3 স্টাইলে যেভাবে ভালো লাগে আপনি লেয়ার ডিলিট করতে পারেন। অনেকগুলো টপিক দেখানোর কারণ হচ্ছে এক এক সময় এক একটা কাজ করতে সুবিধা মনে হয়, যেটা ভালো মনে হয় সেদিক থেকে করা যেতে পারে। এই ছিল লেয়ারের ডিলিটের কাজ। তারপরে যেটা আসতেছে ডুপ্লিকেট। লেয়ার ও ডুপ্লিকেট অনেকভাবে করা যায়, লেয়ার ডুপ্লিকেটেরও কয়েকটা টপিকস আমি দেখাচ্ছি, লেয়ার কিভাবে ডুপ্লিকেট করা যেতে পারে। তো 1 নাম্বার আসে, আমরা একটা একটা করে এক একটাতে এক একটা অ্যাপ্লাই করব। প্রথমত ব্লু কালারে আসি। 1 নাম্বার, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপেন, শর্টকাট কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে চাপেন তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে লেয়ার 2 কে আমরা ডুপ্লিকেট করতে যাচ্ছি, অর্থাৎ ব্লু কালারকে ডুপ্লিকেট করতে যাচ্ছি, কন্ট্রোল জে, এটা ডুপ্লিকেট হয়ে গেছে।
কিন্তু ডুপ্লিকেট বা কপি দুইটা আমরা কেন দেখতে পাচ্ছি না? এটা বলবে 30, যেটা হচ্ছে যারা ইলাস্ট্রেটর করে আসেন, ফটোশপ যারা করে আসেন তারা না। বলতে পারবেন কেন দুইটা? আপনার অবশ্য একটার উপর আরেকটা ঢেকে আছে। তাহলে আমরা যদি এই যে হ্যাঁ এটাই একটার উপর একটা ঢেকে আছে, তাহলে এটা আমরা যদি এবার লেয়ার 2 কে ধরে মুভমেন্ট করি তাহলে এটা সাইড থেকে আরেকটা বের হয়ে আসছে। এই জন্য তাহলে আমরা একটা দেখছি যেটা হচ্ছে কন্ট্রোল জে চাপলে লেয়ার কপি হয়। 2 নাম্বার স্টাইল আছে, 2 নাম্বার আমরা কিভাবে লেয়ার কপি করতে পারি? 2 নাম্বার দেখেন নিউ বাটন আমরা অলরেডি জানি, রেড কে কপি করতে যাচ্ছি, রেড লেয়ারকে টেনে নিউ বাটনে ছেড়ে দিলে আপনার কপি হবে বা ডুপ্লিকেট হবে। এটা ছিল 2 নাম্বার নিয়ম। এবার আসি 3 নাম্বার নিয়ম কিভাবে ডুপ্লিকেট করা যেতে পারে। লেয়ার 3 তে আসার পর এটাও কিন্তু লেয়ারের কাজ, তাহলে উপর থেকে লেয়ার, জি ভাই আসতেছি। 3 নাম্বার হচ্ছে আপনার যেহেতু লেয়ারের কাজ, উপর থেকে লেয়ার, লেয়ার থেকে দেখেন লেখা আছে ডুপ্লিকেট। উপরের কাজগুলো দেখেন আমরা কিন্তু যেগুলো করতেছি ওগুলাই, উপরে যে খুব বেশি অপশন আছে এমনটাও না। লেয়ারের কাজ উপর থেকে দেখেন এখানে 3 নাম্বারে দেওয়া আছে ডুপ্লিকেট, ক্লিক করলেই ওকে করলাম, ডুপ্লিকেট, এটাও আমার ডুপ্লিকেট করা হয়ে গেছে। এটা হলো 3 নাম্বার। এবার আসি 4 নাম্বার কিভাবে ডুপ্লিকেট করা যেতে পারে। 4 নাম্বার হচ্ছে আপনি যে লেয়ারটাকে ডুপ্লিকেট করতে যাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার চেপে সাইডে টান দিলে এটা ডুপ্লিকেট হবে। এটার যেমন এটার একটা ডুপ্লিকেট হয়ে গেছে। আমি ইয়েলো কালার ডুপ্লিকেট করতে যাচ্ছি, অর্থাৎ এই লেয়ারটার আই বাটন অন অফ করে দেখলাম যে এটা ডুপ্লিকেট করব, তাহলে কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে আমি যদি নিচ দিকে টেনে দিই তাহলে আরেকটা আমার ডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে ডুপ্লিকেট করার জন্য আপনাদের টোটাল 4টা টপিক বললাম, এক এক সময় এক একটা যেটা ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করেন। তবে পার্সোনালি আমি বেশিরভাগ কোনটা ব্যবহার করি? পার্সোনালি আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি এবং অল্টার চেপে বেশি ডুপ্লিকেট করি। এগুলো ছিল আপনার লেয়ার ডুপ্লিকেট করার জন্য। এরপরে আসি এখানে দেওয়া আছে অ্যালাইন, অ্যালাইনটা আমরা একটু পরে আসতেছি, তার আগে গ্রুপ দেখাটা গুরুত্বপূর্ণ। গ্রুপ কিভাবে করা যেতে পারে? গ্রুপও অনেক স্টাইলে করা যেতে পারে। তাহলে আমরা এবার গ্রুপ কেন করব? আপনারা অলরেডি ইলাস্ট্রেটর যারা করছেন গ্রুপ করছেন, এখানেও গ্রুপ করা যায়। তাহলে এখানে আমরা যে তিনটা, এই তিনটার একটা রেডের আরো একটা কপি করে নিই, অল্টার চেপে আরেকটা বের করে নিলাম। তো যখন আপনি এভাবে কাজ করতেছেন, ইলাস্ট্রেটরে যেহেতু লেয়ার মেইনটেনেন্স করতে হয় না, কিন্তু আপনাকে ফটোশপে লেয়ার মেইনটেনেন্স করতে হয়। যেহেতু আমাদের ফটোশপে লেয়ার মেইনটেনেন্স করতে হয়, এখানে আপনার এইভাবে লেয়ার হতে হতে কয়েকশো লেয়ার, হাজারো লেয়ার চলে যেতে পারে। এই যে এতগুলো হাজার লেয়ার কোথায় খুঁজে পাবেন? এই জন্য লেয়ারগুলোকে আপনার ছোটভাবে সহজে কাজ করার জন্য লেয়ারগুলোকে আমরা কাজের ক্ষেত্রে গ্রুপ করে রাখি। তাহলে কিভাবে গ্রুপ করা যায়? আমি চাচ্ছি যে এই যে ব্লু কালার 3টা লেয়ার আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটাকে আমি গ্রুপ করব। তাহলে গ্রুপ করার জন্য এখান থেকে দেখেন নিচে একটা ফোল্ডারের বাটন আছে, এটা যদি আসি, এটা লেখা আছে, এটাকে বলা হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। তাহলে এই তিনটাকে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট কিভাবে করব? আপনি যদি একটা একটা করে লেয়ার সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে সিলেক্ট হয়। আর যারা ইলাস্ট্রেটর করে আসছেন কিভাবে সিলেক্ট করে? ইলাস্ট্রেটরে শিফট চেপে, শিফট চেপে করা হয়তো, শিফট চেপে ইলাস্ট্রেটরে করা হয়তো, ইলাস্ট্রেটরে যারা ইলাস্ট্রেটর করে আসছেন। আর ফটোশপে সিলেক্ট করার জন্য আপনি যদি একটা একটা করে সিলেক্ট করতেন তাহলে ফটোশপের নিয়ম হচ্ছে আপনার কন্ট্রোল, শর্টকাট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করা যাবে। আর যদি একসঙ্গে সবগুলো সিলেক্ট করতে চান তাহলে এটা ক্লিক করে শিফট চেপে উপর থেকে নিচে, তাহলে একসঙ্গে অনেকগুলো সিলেক্ট করতে চাইলে শিফট, আর একটা একটা করে করতে চাইলে কন্ট্রোল। শাহ আলম ভাই প্লিজ মিউট করে যদি নিতেন, কোনো যদি না, ওকে থ্যাংক ইউ। তো এখন আমরা গ্রুপের বিষয়টা আসি। আমি এই তিনটাকে একসঙ্গে গ্রুপ করতে যাচ্ছি, তাহলে এই দুটাকে শিফট চেপে একসঙ্গে তিনটাকে সিলেক্ট করলাম। আর নিচের এটা হচ্ছে ফোল্ডারের আইকন বা গ্রুপের আইকন, টেনে এটার উপর ছেড়ে দিলেই একটা গ্রুপ, তাহলে গ্রুপ 1। এবার যদি আমি আই বাটন অন অফ করি, সবগুলো একসঙ্গে হচ্ছে, আমি এই সবগুলোকে একসঙ্গে মুভমেন্ট করতে পারছি। এই ছিল গ্রুপের কাজ। 2 নাম্বার কিভাবে গ্রুপ করতে পারি? তাহলে এই তিনটাকে সিলেক্ট করে উপর থেকে লেয়ারের কাজ, জি ভাই হ্যাঁ আসতেছি, লেয়ারের কাজ, তাহলে উপর থেকে লেয়ার থেকে দেখেন যে কোনো এখানে গ্রুপ দেওয়া আছে, এখানে দেওয়া আছে গ্রুপ লেয়ার, পাশে শর্টকাট কন্ট্রোল জি, এখানে ক্লিক করলেও এটা আমার রেডের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। 3 নাম্বার সবগুলোকে সিলেক্ট করে আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে হচ্ছে গ্রুপ, স্মরণ রাখা জিতে হচ্ছে গ্রুপ, কন্ট্রোল জিতে আমার গ্রুপ, তাহলে দেখেন আমার তিন গ্রুপ। এবার আমি এটাকে গ্রুপটাকে আলাদা মুভ করতে পারতেছি। আর যদি এটার ক্ষেত্রে আসি, এটাকে আলাদা মুভ করতে পারতেছি, ইয়েলোর ক্ষেত্রে আসলে এটাকে আলাদা মুভ করতে পারতেছি। এই গ্রুপগুলোর ভেতর যদি এখন মনে হয় যে আমি শুধুমাত্র এই ইয়েলো কালারটাকে সরাবো, সেটাও সম্ভব। তাহলে এটা কোন গ্রুপে আছে? গ্রুপ 3 তে।
এখানে একটা তীর বাটন আছে, এটাতে ক্লিক করে আপনি আবার এটাকে মুভমেন্ট করতে পারবেন, আলাদা করেও মুভমেন্ট করা যেতে পারে, আবার পুরো গ্রুপকেও ধরে এই লেয়ারটাকে সিলেক্ট করে এটাকেও পুরোটা আমি একসঙ্গে মুভমেন্ট করতে পারবো। তাহলে যেভাবে ভালো লাগে, যদি আমি চাই যে শুধুমাত্র এটাকে মুভমেন্ট করব, তাহলে এটা কোথায় আছে, গ্রুপ টুতে, এখান থেকে এই লেয়ারটা আছে এটাতে, তাহলে এখান থেকে যদি এবার মুভমেন্ট করি, একটা করে মুভমেন্ট করা যেতে পারে। তো এই ছিল গ্রুপ করার জন্য। প্রশ্ন থাকলে আমাকে ওই টপিকে ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারেন। এবার আসে আনগ্রুপ কিভাবে করতে পারি। আনগ্রুপ করার জন্য এখান থেকে আনগ্রুপ হয় না, আনগ্রুপের জন্য দুটো অপশন দেখাচ্ছি। এক হচ্ছে আনগ্রুপ করার প্রথমত শর্টকাট আসি, আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। তাহলে একসঙ্গে যদি ধরি এখান থেকে কন্ট্রোল শিফট জি, তাহলে এটা আমার আনগ্রুপ হয়ে গেছে। যদি এটাকে করতে চাই ভিতর থেকে, লেয়ার থেকে, কোথায় আনগ্রুপ লেখা আছে এই জায়গায় ক্লিক করলে আনগ্রুপ, তাহলে যেভাবে ইচ্ছা সেভাবে গ্রুপ করতে পারেন। তাহলে কাজের প্রয়োজনে আমরা বিভিন্ন সময় লেয়ারকে গ্রুপ করি বা আনগ্রুপ করি, এগুলোকে আমি আপাতত গ্রুপে রাখলাম। এই ছিল গ্রুপের কাজ। এরপরে আসি যে আর কি আছে এখানকার। আচ্ছা, লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক আজকে দেখবো, একটু পরে আসবো এটাতে। এরপর আসি লেয়ার লক করা বা ট্রান্সপারেন্ট করা। আমরা লেয়ারের লক করার বিষয়টা জানি সিম্পল, কিন্তু লেয়ারের যতগুলো লক আছে আমি সবগুলো আপনাদের দেখাচ্ছি। লক অনেকভাবে করা যায়। লকের জন্য আসি, আপনি চাচ্ছেন যে এই যে 5 নাম্বার গ্রুপ বা এটা আছে, এটা হচ্ছে ব্লু, এটাকে আপনি এই যে নড়াচড়া করতেছি, সবগুলোকে আমি থাক, এটাকে আমি যে নড়াচড়া করতেছি বা মুভমেন্ট করতেছি, কাজের ক্ষেত্রে অনেকগুলো লেয়ার যখন হয়ে যায়, ভুলেও কিন্তু আপনারা দেখবেন যে অনেক সময় মুভমেন্ট হয়ে যায়, এটা এই পাশে নিয়ে যাচ্ছি বা এটা এই পাশে নিয়ে যাচ্ছি। আমি আপাতত এটা একটু ছোট করে নিচ্ছি, যারা এই ফটোশপে নতুন কিভাবে ছোট করতেছে আপাতত বলতেছি না, একটু পরে আসতেছে। তো এটাকে আমি এই পাশে মুভ করে রাখলাম, এটাকে এ পাশে আর এটাকে এ পাশে দূরাদূরি রাখি। এবার আসি যে লকের বিষয়টা। অনেকভাবে আপনার লেয়ারকে লক করা যায়। লকের কয়েকটা ভাগ আছে, দেখেন এখানে যদি লকের ভাগ দেখি, এখানে ছোট্ট করে লেখা আছে লক, লকের পরে এখানে 4টা আইকন আছে, তাহলে আপনি 4 ভাবে লক করা যায়, টোটাল 4 ভাবে লক করা যায়। প্রথম লকের ক্ষেত্রে আসি, প্রথম যেটা লক আছে এই লকটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট লক। ট্রান্সপারেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে স্বচ্ছ, অর্থাৎ একটা গ্লাস আয়না না, এক পাশ থেকে অপর পাশে আমরা যেমনটা দেখতে পাই ঠিক তেমনটাই, যেটাকে বলা হচ্ছে স্বচ্ছ। আর ট্রান্সপারেন্ট দেখতে চাইলে ব্যাকগ্রাউন্ডে যে আমরা গ্রিন কালারটা অ্যাপ্লাই করছিলাম সেটার আই বাটনটা অফ করে দিই, তাহলে দেখেন পিছন দিকে যে আমরা এই যে ঘর 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 দেখতে পাচ্ছি, এটা দিয়ে সাধারণত ট্রান্সপারেন্সি বোঝানো হয়ে থাকে। তার মানে যদি এ ধরনের থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার স্বচ্ছ, অর্থাৎ ট্রান্সপারেন্ট, এ পাশ থেকে এ পাশে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম যে লকটা আছে এই কি করে, ট্রান্সপারেন্সি লক করে, অর্থাৎ যে জায়গায় এই ঘর ঘরগুলো আপনি দেখতে পাবেন শুধুমাত্র সেই এলাকাটুকুই লক করবে। তাহলে আসেন আসি, এটাকে আমি এই ট্রান্সপারেন্সি থেকে এই লকে ক্লিক করলাম, কোন লেয়ারে করছি, এই লেয়ারে, এটাকে আমি বাইরে দিয়ে আসলাম, এটাকে বাইরে নিয়ে আসি, এই জায়গায় নিয়ে আসি, ঠিক আছে, এই লেয়ারটাকে আমি ট্রান্সপারেন্সি লক দিচ্ছি, জাস্ট ওয়ান ক্লিক। তো দেখেন এটা লক দেওয়ার পরেও আপনি মুভমেন্ট করতে পারবেন, লক করলাম কিন্তু এটাকে মুভমেন্ট করা যাচ্ছে। তাহলে ট্রান্সপারেন্সি লকটা কোনটা, আপনি এই যে ঘর ঘর দেখা যাচ্ছে এগুলাতে আপনি কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন না। দেখেন এটার বাইরে আমি ইয়েলো কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি, অল্টার চেপে ব্যাক স্পেস, তো দেখেন অল্টার চেপে ব্যাক চাচ্ছি, তারপরেও কোনো কালার অ্যাপ্লাই হচ্ছে না। কিন্তু এটার উপরে যদি আমি এবার সিলেকশন করে এবার কালার অ্যাপ্লাই করি, তো এটার উপর কালার অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ এই লকের অর্থ হচ্ছে শুধুমাত্র যে আমরা ঘর ঘর এলাকাগুলো দেখতেছি যেটাকে বলা হয় ট্রান্সপারেন্ট, যারা নতুন একেবারে তারা হয়তো বুঝতে পারবেন আস্তে আস্তে, সমস্যা নেই, আপাতত স্বচ্ছ এতটুকু মনে রাখলেই হবে। তো এটা কি করে, আপনি মুভ সহ যা ইচ্ছা তাই করতে পারবেন, শুধুমাত্র যেগুলো ট্রান্সপারেন্ট ঘর সেগুলো শুধু লক করবে, পিছনেগুলোকে লক হবে না, এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্সি লক। পরের লকটার ক্ষেত্রে যাই, পরের যে লক, এখানে দেখেন একটা আইকন যেটা হচ্ছে ব্রাশের মতো আইকন একটা দেখতেছি। ফটোশপ ইলাস্ট্রেটরে কি আপনারা ব্রাশ টুল করছিলেন? ওকে, ইলাস্ট্রেটর, আচ্ছা তাহলে এখানে বলতে হবে ইলাস্ট্রেটরের ব্রাশ টুল একভাবে কাজ করে, ফটোশপের ব্রাশ টুল একভাবে কাজ করে। আর যারা ব্রাশ টুল করে আসছেন তারা তো জানেনই, যারা ফটোশপ করে আসছেন। তো এখানে একটা টুল আছে ফটোশপে যেটা হচ্ছে ব্রাশ টুল। যদি এখান থেকে আসি, ব্রাশ টুল নিয়ে আমাদের ডিটেলসে ক্লাস হবে। একটা টুল আছে এখানে নাম হচ্ছে ব্রাশ টুল। এই টুলের এই আইকনটা দেখেন আর এই আইকনটা দেখেন, দেখতে কিন্তু একই রকম। অর্থাৎ এই ব্রাশ টুলটা যদি এখানে লক করেন তাহলে এই টুলটা এখানে আর কাজ করবে না,
ব্রাশ টুল বরাবরই ভালো ডিজাইনের ক্ষেত্রে লাগে। তার মানে শুধুমাত্র এই ব্রাশ টুলকে লক মুভ করতেছে, আপনি এটাকে মুভ করতে পারতেছেন। শুধুমাত্র এই ব্রাশ টুলের যে এই টুলটা আছে, এই টুলটা এখানে কাজ করবে না, বাকি সব টুলগুলো কাজ করবে। যেহেতু একটু স্পেশাল টুল, এই জন্য এটাকে স্পেশাল ভাবে আলাদা একটা লকের সিস্টেম রাখা হয়েছে। তাহলে এই ব্রাশ টুলটা শুধুমাত্র এখানে কাজ করবে না। দেখেন কাজ করবে না, এই জন্য একটা ক্রস বাটন চলে আসছে মাউসের। আর যদি এই লকটা তুলে দেই, এবার দেখেন ক্রস বাটনটা চলে গেছে। এবার আমরা ব্রাশ ব্যবহার করতে পারতেছি। তাহলে এই 2 নাম্বার লকটা শুধুমাত্র ব্রাশের ক্ষেত্রে লকটা করে, এই টুলের ক্ষেত্রে। এবার 3 নম্বর লকটা আসি। 3 নম্বর লকটা কোন আর কোন টুলটার মতো দেখাচ্ছে? তার মানে এটা আবার শুধুমাত্র মুভমেন্টকে লক করবে। মুভ টুল দিলে শুধুমাত্র আমার এটা, এবার এটাকে আপনি আর মুভমেন্ট করতে পারবেন না, কিন্তু অন্যান্য কাজগুলো করা যাবে। শুধুমাত্র মুভমেন্টকে লক করবে। আর সবার শেষে যে একটা তালা দেখতেছি লক, এটা ওভারঅল লক করবে। হ্যাঁ ভাই বলেন। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আপনারটা নিলাম। ঠিক আছে, আপনি লিভ নিতে পারেন তাহলে। থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে আসি এখানে। তাহলে হচ্ছে শেষের যে লকটা দেখতেছি ওভারঅল লক, আর ইলাস্ট্রেটর লক করার জন্য শর্টকাট ছিল Ctrl+2। আর এখানে আপনার লক করার জন্য তাহলে এখান থেকে ক্লিক করে যেটার উপর লক ক্লিক করতেছেন সেই লকটা ব্যবহার করতেছেন। অনেকগুলো লকের অপশন আছে। আর যারা আগের ফটোশপ, তারা কি সব লকগুলো জানতেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থাকেন। আশা করি আরো অনেকগুলো দেখতে, আমি যদি কোনো মিসিং করি সেগুলো আমাকে বলবেন, ঠিক আছে? তো লকের জন্য এটা আপনি চাইলে, যেহেতু লেয়ারের কাজ, এটাও আপনি লেয়ার থেকে করতে পারবেন। এখানে যে ভিতরে যে আলাদা কিছু আছে এমন কিছু না। এখানেও কোথাও হয়তো লকের কোনো থাকতে পারে, বা এমন কিছু লক থাকতে পারে। যাক, আমি খুঁজতেছি না, লক থাকতেও পারে। তো লেয়ারের যাবতীয় কাজ আপনি লেয়ারের ভিতর পাবেন। যখন কোনো কিছু টাইপ করবেন, টাইপের কাজ টাইপের ভিতর। যখন যেটা কাজ উপরে চলে যাবেন, এখানেই পেয়ে যাবেন। এটা ছিল লেয়ার লক এবং লক করার জন্য। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন? আমাদের লেয়ারের ধরতে গেলে এতটুকুই লেয়ার, এতটুকু আপনি লেয়ার বুঝে গেলেন, তো লেয়ার ফটোশপ 40% বুঝে গেলেন। লেয়ার সম্পর্কে যে কোনো প্রশ্ন? কোনটা ভুলে গেছেন? আরেকটা হচ্ছে এই যে উপর থেকে ডুপ্লিকেট, উপর থেকে লেয়ার থেকে ডুপ্লিকেট। একটা হচ্ছে টেনে এই নিচের আইকনে ক্লিক, টেনে ছেড়ে দেওয়া, টেনে এই নিউ আইকনে ছেড়ে দেওয়া। এই দুটার মধ্যে যে কোনো একটা। এই ছিল আপনার। ওকে, থ্যাংক ইউ। তো যেহেতু কোনো প্রশ্ন নেই, আমি অন্যান্য ব্যাচের ক্ষেত্রে আমি এখানে শেষ করে দিতাম। এখন আপনাদের জন্য কি আমি আরো কন্টিনিউ করব? ওকে, আমার মনে হয় যে আপনারা নিতে পারবেন, যেহেতু পূর্বে থেকে দেখে আসছেন। আরেকটু এবার। ওকে, তাহলে আমি আরো কন্টিনিউ এর দিকে যাচ্ছি। এটার উপর ভিত্তি করে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটার উপর ভিত্তি করে আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যেটা বলছিলাম, ঘর বাড়ির ডিজাইন করা। ঘর বাড়ির ডিজাইনটা আবার একটু দেখাই দিই। এটা হচ্ছে CLIP ক্লিপ ARTR ক্লিপ আর্ট। প্রথমে ক্লিপ আর্ট তো লাগবে না? জি ভাই, অ্যালাইনের বিষয়টা আসবো ভাই। থ্যাংক ইউ সো মাচ স্মরণ করে দেওয়ার জন্য। অ্যালাইনের বিষয়টা অবশ্যই আসবো। আসি এখান থেকে SOME হোম লিখে সার্চ করলাম। হোম লিখে সার্চ করার পর দেখেন, এটা ছোট বাচ্চাদের কাজ, যে বলছেন ছোট বাচ্চাদের কাজ মনে করবেন না, এই কাজগুলো মার্কেট প্লেসে বিক্রি হয়। কনক ভাই, আপনার এখান থেকে নয়েজ হচ্ছে। তাহলে এখান থেকে হোম লিখার পর আসার পর এখান থেকে দেখেন লিখা আছে টাইপ। টাইপ থেকে ক্লিপ আর্ট। যখনই ক্লিপ আর্ট করতেছেন, সেখান থেকে কিন্তু আপনার ছোট ছোট যে বাড়ির ঘরগুলো দেখতেছেন, এগুলো আপনারা কাজ করবেন লেয়ার বেস। এক হচ্ছে আপনি যদি আপনার নিজের আইডিয়া দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করতে পারেন। আমরা জানি গ্রাফিক্স মানে হচ্ছে এক ধরনের একটা ক্রিয়েটিভিটি। আপনি যদি আপনার নিজের আইডিয়া থেকে তৈরি করতে পারেন, আপনি নিজের আইডিয়া থেকে তৈরি করবেন। আর যদি নিজের আইডিয়া না থাকে, তাহলে আপনার সমস্যা নেই, আপনি এখান থেকে কপি করতে পারেন। প্রথমত আমরা ছোট ডিজাইনগুলো করব, তারপরে হাই কোয়ালিটি ডিজাইন করব। তো একটা জিনিস মনে করতে পারেন যে এই ঘরের ডিজাইনে বা আমরা কি করব, এটা একটা। তো এদিক থেকে দুইটা বলি। এক, মার্কেট প্লেসে এই ঘরের ডিজাইনগুলো বিক্রি হয়।
যার মধ্যে পৃথিবীর মধ্যে নাম্বার 1 মার্কেট প্লেস, স্টক মার্কেট প্লেস হচ্ছে ফ্রিপিক, FREE ফ্রিপিক। ধরতে গেলে এটাই নাম্বার 1। কিছুদিন আগে গ্রাফিক রিভার ছিল। তো গ্রাফিক রিভারে এসে আপনি যদি হোম লিখে সার্চ করেন, HOME, হোম লিখে সার্চ করলাম, তো যারা এখান থেকে ভেক্টর করে দিই, বা ভেক্টর করলে ওগুলো আরো বেশি আসবে ফিল্টার থেকে। তো এবার দেখেন এখানে ঘরবাড়ির অনেক ছবি চলে আসছে। তো ঘরবাড়ির ছবিগুলো চলে আসছে। আপনি যদি নিচ থেকে ইউনিক ভালো ভালো ঘরের ডিজাইন তৈরি করতে পারেন, আপনি নিশ্চিত থাকেন এখান থেকে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। তো এই জন্য যেটা বলতেছি, আপনি আপাতত যেটা আছে, আপনি প্রথমত যদি আইডিয়া না আসে তাহলে আপনি কপি করেন, আর পরবর্তীতে আরো যদি প্রিমিয়াম দিই, দেখেন অনেক মানুষ এখানে এই ডিজাইনগুলো বিক্রি করতেছে। আমি এই ধরনের মার্কেট প্লেসও আপনাদের দেখাবো, যেগুলো আমাদের ক্লাস মডিউলও নাই। এটা হচ্ছে প্রিমিয়াম। এটা যখনই ডাউনলোড করবে, এই ফাইলটা যিনি ক্রিয়েট করছেন, একটা ডাউনলোড করার সাথে সাথে ওনার অ্যাকাউন্টে বাংলাদেশি টাকায় 8 টাকা জয়েন হবে। অর্থাৎ দিনে যদি 50 জন ডাউনলোড করে বা 10 জন ডাউনলোড করে, তাও তো 80 টাকা চলে আসতেছে। তাহলে এখানে যে ঘর বাড়ি, জি ভাই। আচ্ছা, ফ্রিপিকে আমি দেখালে ভাই একবারে সবার শেষে দেখাবো। ফ্রিপিকে আসলে আমার দিক, আচ্ছা শেষে বলতে আপনাদের ক্লাসের শেষের দিকে। ফ্রিপিকের অনেকগুলো রুলস আছে। আর যদি বলেন আমার পার্সোনালি ফ্রিপিকের যদি বলি, আমি ফ্রিপিকে নাই। কারণ হচ্ছে কি ভাই, আমি কিন্তু গ্রাফিক নিয়ে মেইনলি কাজ করি না। আমি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করি এবং 3D নিয়ে কাজ করি। এই যে এগুলো কিন্তু গ্রাফিক্স এর মার্কেট প্লেসও যদি বলেন, আমি ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, 2D এগুলো নিয়ে কাজ করি। এই জন্য ফ্রিপিক তো গ্রাফিক্স টাইপের। তবে কি ইচ্ছা আছে যে আপনাদের ট্রেনিং এর পরে আমি ফ্রিপিকেও আসবো, কেননা আপনাদের সাথে আমিও শিখতেছি। ঠিক আছে, ফ্রিপিকের প্রত্যেকটা নিয়মে আমার জানা আছে, আমি উপস্থাপন করব শেষের দিকে, কেননা ফ্রিপিক খুব অ্যাডভান্স মানের একটা মার্কেট প্লেস। এখানে অনেকগুলো নিয়ম মানতে হবে। থ্যাংক ইউ ভাই, আমি আসবো শামীম ভাই। তাহলে এই যে ঘরবাড়ির ডিজাইনগুলো আপনি শুধু 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 মনে করবেন না যে আপনাকে ঘরবাড়ির ডিজাইনগুলো এমনি এমনি দিলাম। তাহলে এই ঘরবাড়ির ডিজাইনগুলো আপনি যদি আপনার নিজের আইডিয়া থেকে ভালো ডিজাইন করতে পারেন, তাহলে পৃথিবীর নাম্বার 1 মার্কেট প্লেসেও আপনি এটা বিক্রি করতে পারবেন। তাহলে আপাতত যাদের আইডিয়া আসতেছে না, তারা এখান থেকে ঘরবাড়ির ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি যে কয়েকটা টুল দেখাইছি, সেই কয়েকটা টুল থেকে ট্রাই করবেন। এটার কারণ হচ্ছে, যে কয়েকটা টুল দেখাইছি সেটা যেন আপনি একেবারেই ক্লিয়ার। যদি বলি ল্যাসো টুল কি কাজ করে, সাথে সাথে যেন বলতে পারেন। পলিগন টুল কি কাজ করে, বা এই টুলটা কি কাজ করে, সাথে সাথে করতে পারবেন। যেমন ধরে নিলাম আমি এই ঘরটা তৈরি করব, যে কয়েকটা টুল দিছি সেই কয়েকটা দিয়েই করা যাবে। কিন্তু এই ফটোশপের কাজও কিন্তু ভালো বিক্রি হয়, ইলাস্ট্রেটরও। আমি দেখাচ্ছি, যারা ফটোশপ করে আসেন, ইলাস্ট্রেটরের থেকে ফটোশপের ডিজাইন অনেক বেশি চাহিদা, ইলাস্ট্রেটরের থেকেও ফটোশপ অনেক বেশি চাহিদা। ধরে নেন আমি ওই বাড়িটাই কপি করতে যাচ্ছি। আর ডিফল্ট কালার আনার জন্য শর্টকাট কি কি? ডিফল্ট কালার যদি আমরা আনতে চাই, শুধুমাত্র ডি। থ্যাংক ইউ, শুধু ডি। তাহলে আমি এটা হোয়াইট কালার করে নিলাম। আর ওই বাড়িটা আমি প্লেস করে নিয়ে আসতেছি। ওই ইমেজটা যদি আপনি এই পেজের মধ্যে নিয়ে আসেন, সেটাকে বলা হয় প্লেস। তাহলে ফাইল থেকে, এখান থেকে প্লেস এমবেড, লিংকের কথা বলবো কোনটা কিভাবে কাজ করে, আপাতত আপনি এমবেড করেন। এমবেড থেকে ওই বাড়ির ছবিটাই নিয়ে আসতেছি এখান থেকে, এটা। আচ্ছা, এটার মডিফাই করতে হবে। আমি একটু মডিফাই করে নিচ্ছি, কিছু কিছু ইমেজ আপনার কাজ করে না। যদি দেখেন অনেক সময় গুগল থেকে ইমেজ ডাউনলোড করে যদি কাজ না করে, তাহলে কিভাবে কি করবেন? এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে এডিট, সবখানে পাবেন। এডিট থেকে এটা সেভ এস করে আপনি জেপিজিতে করেন, যদিও ট্রান্সপারেন্সিটা নষ্ট হয়ে যাবে। জেপিজি, এবার এটা ফটোশপে ওপেন হবে। কিছু কিছু ফাইল আছে আপনার ফটোশপে ফরম্যাটের কারণে ওপেন হয় না, আর এটা কিন্তু ওপেন হবে। হ্যাঁ ভাই, জি ভাই বলেন। এভাবে স্ক্রিন ডেস্ক, বুঝি। হ্যাঁ, করা যেতে পারে ভাই, ট্রাই করবেন, করা যেতে পারে। এক কথায় ফটোর যতগুলো ফরম্যাট আছে, সব ফরম্যাটগুলো এটা সাপোর্ট করে। ওটাও হচ্ছে এডিটিং এর জন্য, ওইটাও কিন্তু গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার। আমরা যে এডিট করতেছি এটা হচ্ছে পেইন্ট। এখানেও গ্রাফিক্স এর অনেক কাজই করা যাবে। এই যে বাড়িঘর বানালাম না, এই সফটওয়্যারও কিন্তু সব বাড়িঘর বানানো সম্ভব। আচ্ছা, এখান থেকে যদি আসি, এই সফটওয়্যারটাও দেখে নিতে পারেন। যদি ফটোশপ ইনস্টল না থাকে, দেখেন কালার, টুলস, শেপ, এগুলোও কিন্তু এখানে আছে। এই সফটওয়্যারটা রোটেট থেকে শুরু করে, এটাও একটা গ্রাফিক্সের ছোট্ট একটা সফটওয়্যার, ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো আসি, ওই ইমেজটা ফটোশপ থেকে প্লেস করে, ফাইল থেকে প্লেস এমবেড করে ওই ইমেজটা নিয়ে আসলাম। আমি জানি আপনারা অনেকে আছেন অন্য টুলগুলো অনেক ভালো পারেন, তবে এটা করার কারণ হচ্ছে, এক, আপনার যেন উপরের ক্লিপিং মার্কস, সরি, উপরের যে টুলগুলো বললাম সবগুলো যেন আপনার ক্লিয়ার হয়ে যায়। ওকে করলাম। তো ইলাস্ট্রেটরে যারা কাজ করছিলেন এর আগে, ইলাস্ট্রেটরে ছোট বড় করার জন্য আপনি কিন্তু জাস্ট কর্নারে সিলেকশন টুলে এসে কর্নারে ছোট বড় করলে সিলেকশন হতো, যারা ইলাস্ট্রেটরে কাজ করে আসেন। ফটোশপে ছোট বড় করার জন্য একটু আলাদা।
ফটোশপে ছোট বড় করার জন্য কন্ট্রোল টি, যেটাকে বলা হয় ট্রান্সফর্ম। যে লেয়ারকে ছোট বড় করবেন, আমি চাচ্ছি যে এই ঘরের লেয়ারটাকে ছোট বড় করব, দেখেন এ দিয়ে এখানে একটা লাইন চলে আসে। এটাকে ছোট বড় করার জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি, তাহলে আপনার এটা এবার দেখেন কর্নার আপনার ইলাস্ট্রেটরের মতো আসতেছে, কোণ থেকে ছোট বড় করতে পারবেন। অবশ্যই মাস্ট বি শিপ চেপে ছোট বড় করবেন। যদি শিপ চেপে ছোট বড় না করি, এই ঘর কি এত চ্যাপ্টা ছিল? ছিল না। আপনার ঘরের রেশিওটা নষ্ট হয়ে যাবে। রেশিও নষ্ট করা যাবে না, রেশিও নষ্ট হলে ইমেজকে দেখতে খারাপ লাগে। এই জন্য মাস্ট বি আপনাকে শিপ চেপে করতে হবে। আর যারা 2019, 20, 21 ভার্সন ব্যবহার করতেছেন তাদেরকে শিপ চাপতে হবে না, যারা ফটোশপের 2019, 20, 21 ভার্সন ব্যবহার করতেছেন। আর যারা আমরা এদিকে 14, 15, 17 ব্যবহার করতেছেন তাদেরকে শিপ চাপতে হবে। শিপ চেপে এটাকে পারফেক্ট ভাবে বড় করে বা ছোট করে নিতে পারেন। এটা কাজগুলো করবেন আপনার লেয়ার বাই লেয়ার। যা সামনের আমরা যখন আস্তে আস্তে বড় বড় ডিজাইনগুলোতে যাব তখন কিন্তু এগুলো কাজে লাগবে। দেখেন আমি যখন বড় বড় ডিজাইনগুলোতে যাব, আমি জাস্ট বললাম আমি গ্রুপ করলাম, এটা করলাম, ওটা করলাম, তখন কিন্তু ডিটেলসটা আসবে না এখন যতটা ডিটেলস আসতেছে। তাহলে আমি এখানে জাস্ট একটা লেয়ার করলাম, ছাদের জন্য একটা বাড়ি তৈরি করি, এখান থেকেও শেপ থেকে করা যায়, কিন্তু আপনারা উপরের টুলগুলো থেকেই করেন। উপরের টুলগুলো কোনটা? জি ভাইয়া বলেন। আচ্ছা, ওইভাবে ভাই হবে না। দেখেন আমি ওপেন করতেছি, ওপেন করলে পুরো পেজটাতে ওপেন হবে। এই বাড়িটাকে ওপেন করলাম, তো এটাই আলাদা করে ওপেন হলো। কিন্তু এখানে যখন করছি আমার পেজের মধ্যে ইমেজটা আসছে। দুটা দুই রকম ভাবে কাজ করতেছে। এটা হচ্ছে প্লেস অন্য কোনো ইমেজের মধ্যে নিয়ে আসা, আর এটা হচ্ছে সরাসরি ওপেন করা। হ্যাঁ একই রকম কাজ, জি ড্র্যাগ করে নিয়ে আসতে পারবেন। তো এটার জন্য আমি একটা লেয়ার নিলাম। তো ঘরের ছাদটা আমরা যে কয়েকটা টুল শিখছি সেগুলা থেকে কিভাবে তৈরি করা যেতে পারে? পলিগনাল লেসো টুল, থ্যাংক ইউ সো মাচ আপু, এটাই শুনতে যাচ্ছিলাম। তাহলে কর্নার বেস, এখান থেকে আমি এটা কর্নারে ক্লিক করে করে এখান থেকে এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা, এখানে একটা, আর একটা হচ্ছে এখানে একটা। আর এখান থেকে যদি আমি এখন কালার অ্যাপ্লাই করি, এখান থেকে রেড কালার দিচ্ছি, উপরেরটা অল্টার চেপে ব্যাক, তাহলে আমার ঘরের ছাদ চলে আসলো। এটা যদি আই বাটন অফ রাখি নিচেরটা, দেন কর্নার বেস হয়ে গেছে। ঠিক সিমিলার আপনি যখন এটা করবেন, আমি তো ছোট দেখালাম, আপনারা বড় ধরনের করবেন এবং এগুলো গ্রুপ গ্রুপ করে করবেন। যেমন ছাদের জন্য একটা গ্রুপ বা নিচেরটার জন্য একটা গ্রুপ, গ্রুপ গ্রুপ করে করবেন। এভাবে আপনাদের কয়টা দিচ্ছি আমি বলতেছি। তার আগে যেমন ভাই বললো, একজন ভাই বলছে অ্যালাইনের বিষয়টা, ওকে অ্যালাইনের বিষয়টা দেখানোর সময় চলে আসছে। আচ্ছা, কারো কাছে যদি মনে হয় অনেকগুলো টপিক শেখানো হয়ে যাচ্ছে আমাকে জানাবেন কিন্তু, না হলে আবার সমস্যা, তখন হোমওয়ার্ক করতেও ততটা ইচ্ছা থাকবে না। আচ্ছা, অ্যালাইনের ক্ষেত্রে আসি। ওকে ঠিক আছে, এখানে দেখেন অ্যালাইনিং নামে একটা অপশন আছে। অ্যালাইন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত ইলাস্ট্রেটর আপনার অ্যালাইন দেখানো হয়েছে, ফটোশপে আর ইলাস্ট্রেটর অ্যালাইন প্রায় সেম, তবে ইলাস্ট্রেটর অ্যালাইনের জন্য কিছু অ্যাডভান্স অপশন থাকে যেটা ফটোশপে নেই। এখানে আছে অ্যালাইন জিনিসটা, আপনি সামনে যতদিন ডিজাইন করবেন, যতদিন ডিজাইন করেন আপনার অ্যালাইনমেন্ট লাগবেই। আপনি যতদিন ডিজাইন করবেন আপনার অ্যালাইনমেন্ট লাগবে। তার মানে এটা থেকে আমি আপনাদের এটা বোঝাতে যাচ্ছি, আপনাকে অবশ্যই এটা খুব ভালো করে শিখতে হবে। অ্যালাইনমেন্টের জন্য আসি। তো আমরা তো এখন লেয়ারের কাজ জানি। লেয়ার নিয়ে এটা একটা বৃত্ত নিলাম, জাপানেরই পতাকা তৈরি করি, এখান থেকে একটা বৃত্ত নিলাম, বৃত্ত নিয়ে অল্টার চেপে ব্যাক দিলাম। এটা তো আমরা এখন মুভ করতে পারতেছি, কিন্তু মুভ করে কি আমরা পারফেক্ট মিডিলে আনতে পারবো? এভাবে আইডিয়া করে পারফেক্ট মিডিলে কিন্তু আপনারা আসতেছে না। ঠিক এইভাবে এটাকে আপনি একেবারেই পারফেক্ট একটা মিডিলে নিয়ে আসা বা কোনো সাইডে নিয়ে আসা, পারফেক্ট কাজ করার জন্য, পারফেক্ট ভাবে সাজানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যালাইন। জি, যেমন এটা যদি দেখি, আমাদের উপরে ফাঁকা কম, নিচে ফাঁকা বেশি। ঠিক এই যে আমি চাচ্ছি যে চারোপাশ থেকে সমানভাবে এটা মিডিল বরাবর করব, এই কাজগুলো করার জন্য আপনার সাহায্য করবে অ্যালাইনমেন্ট। তাহলে অ্যালাইনমেন্টের জন্য কিভাবে কাজ করে আমি জানি। ইলাস্ট্রেটরে আপনার জন্য উইন্ডো থেকে অ্যালাইনমেন্টের একটা অপশন ছিল, কিন্তু ফটোশপে এটা নেই। ইলাস্ট্রেটর উদাহরণ দিচ্ছি কেন, ইলাস্ট্রেটরের সঙ্গে যেন আপনারা যেন সামঞ্জস্য করে কাজগুলো সহজে বুঝতে পারেন যারা ইলাস্ট্রেটর থেকে আসছেন। তো এটাকে আমরা ঠিক মিডিল বরাবর করতে যাচ্ছি, সেটাকে আমরা অ্যালাইন করব। অ্যালাইন যদি বুঝতে চাই, আমরা যখন মুভ টুলে থাকবো, দেখেন ফটোশপের জন্য মুভ টুলে থাকতে হবে, উপরে যেটা এটাকে বলে মুভ টুল। যখন মুভ টুলে থাকতেছি, এই মুভ টুলে কিছু অপশন বার আছে। এই অপশন থেকে আমি অটো সিলেক্ট এটাতে আসেনি, শো ট্রান্সফর্ম এটাতে আসেনি, এটাতে একটু পরে আসতেছি। এরপরে কিছু আমরা লাইন দেখতেছি, এগুলোকে বলা হচ্ছে আপনার অ্যালাইন। এই অ্যালাইনগুলোকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, একটু মনোযোগ সহকারে দেখবেন।
প্রথমত দেখেন এখানে একটা মিডিলে একটা লাইন দেওয়া হয়েছে, ছোট্ট করে একটা লাইন দেওয়া হয়েছে। এই লাইনটাকে দুভাগে ভাগ করা হয়েছে। এ পাশের প্রথম যে আমরা 6টা দেখতেছি, এই 6টাকে বলা হচ্ছে অ্যালাইন, আর পরের যে 6টা দেখতেছি এগুলাকে বলা হয় ডিস্ট্রিবিউট। তাহলে প্রথম যে 6টা দেখতেছি এটাকে বলা হচ্ছে অ্যালাইন, আর পরের যে 6টা দেখতেছি এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউট। আর এখন দেখেন এগুলাকে আবার এই 6টাকে আবার ভাগ করা হয়েছে। এই তিনটা দেখেন একসঙ্গে কাছাকাছি, আবার এই তিনটা একসাথে কাছাকাছি। আর প্রথম যে তিনটা আছে এটাকে বলা হচ্ছে আপনার, এটাকে আমার সমস্ত ভার্টিক্যাল লাইন একটু ঠিক আছে। প্রথম যে তিনটা দেখতেছেন এই প্রথম তিনটাকে বলা হয় আবার ভার্টিক্যাল লাইন, পরের তিনটাকে বলা হয় হরিজন্টাল লাইন। নামগুলো স্মরণ রাখবেন, আপনি যখন কখনো কাউকে শিখাইতে যাবেন হয়তো আপনি বুঝেন যে ক্লিক করলাম ঠিক হলো, কিন্তু নামগুলো স্মরণ রাখলে আপনি কাউকে সহজে শিখাইতে পারবেন। প্রথম তিনটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যালাইন, পরের তিনটাকে বলা হয় হরিজন্টাল অ্যালাইন। তো হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইন একটু আগে বলছিলাম, মাউসটা ধরলেও ওইটাই লেখা আসবে, লেখা আসতেছে অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, আর এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন। তাহলে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল, তাহলে হরিজন্টাল কোনটাকে বলা হচ্ছে একটু আগে বলছিলাম, বাম থেকে ডান হরিজন্টাল, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল। গুগলে আরেকটু আপনাদের সহজ করে দিচ্ছি, এখান থেকে এসে জাস্ট সরাসরি আইকনগুলো দেখেন, জি রো যেটাকে বলে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন্স। তাহলে হরিজন্টাল ভার্টিক্যাল লাইন্সের উদাহরণ, পারফেক্ট উদাহরণ এটা হতে পারে। ডান পাশে এই ইমেজটা দেখেন, তাহলে হরিজন্টাল লাইন হচ্ছে ডান থেকে বাম পাশে, আর ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে। স্মরণ রাখার সহজ উপায়, এটা খুব গোলমাল হয়। তো হরিজন্টাল এস হচ্ছে লম্বা থাকে, এটার বিপরীত এস দেখেন, এসতে হরিজন্টাল, এটা হচ্ছে লম্বা, এটার বিপরীতটা স্মরণ রাখতেন বা অন্য কোনো ভাবে স্মরণ রাখতে পারেন। তাহলে ডান থেকে বাম এটাকে, হ্যাঁ ডানে বামে, তাহলে হরিজন্টাল বলা হচ্ছে ডান থেকে বামে এটাকে হরিজন্টাল, আর উপর থেকে নিচে এটাকে বলা হয় ভার্টিক্যাল। আর ফটোশপ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এবং হরিজন্টাল ভার্টিক্যাল এই কথাটাই ব্যবহার করা হয়। এমনকি আপনি যখন 3D ডিজাইনের ক্ষেত্রে যাবেন তখনও সেম ভাবে এটাকে হরিজন্টাল বরাবর ভার্টিক্যাল বরাবর এভাবেই কথাগুলো বলা হয়ে থাকে। এজন্য আমরা হরিজন্টাল ভার্টিক্যাল এটাই বলবো। তাহলে আসি, ঠিক এই লাইনগুলো আমাদের প্রথম তিনটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল লাইন, তারপরের তিনটাকে বলা হচ্ছে হরিজন্টাল লাইন। ঠিক পরের প্রথম তিনটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, তারপরের তিনটাকে বলা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট। আর এগুলাকে সবগুলো একসঙ্গে অ্যালাইন, আর এগুলা সবগুলোকে বলা হচ্ছে একসঙ্গে ডিস্ট্রিবিউট। এটার মধ্যে কত ভাগ। তো এবার অ্যালাইনের দিক থেকে ডিটেলসে আসে কিভাবে করা যেতে পারে। অ্যালাইনের জন্য আমি কিছু লাইন ক্রিয়েট করতেছি, সিম্পল ভাবে উপর থেকেই করি। এখানে একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম, এখান থেকে একটা রেড কালারই অ্যাপ্লাই করলাম। এটাকে আমি এখন কপি করে নিচ্ছি। এটার জন্য দ্রুত কপি করার জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে অল্টার চেপে কপি করা। আমরা কপি করার অনেকগুলো নিয়ম জানি, আমরা যদি কন্ট্রোল জে দিয়ে কপি করি একটা করে সরাও দিন শেষ। তো এটার জন্য পারফেক্ট কপি হচ্ছে অল্টার চেপে কপি। অল্টার চেপে একটা করে আমি সাইডে কপি করে নিয়ে নিলাম। আমি অন্যভাবে কপি করি, একটা সাইডে রাখলাম একটা, জি ভাই, জি ভাই, না ভাই এটা এখানে নেই, এরকম অপশন এখানে নেই। তবে একটা আছে, কিছু কিছু ক্ষেত্রে রোটেটের ক্ষেত্রে কাজ করবে, সেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট টি। তবে সবগুলোর ক্ষেত্রে এটা কাজ করবে না, এটা রোটেটের ক্ষেত্রে মূলত কাজ করে থাকে। জি এ ধরনের এমনটা নেই। তো অল্টার চেপে এখানে আরেকটা কপি করলাম, বা এ পাশে আরেকটা কপি করলাম, বিভিন্ন ভাগে ভাগ করা আছে। এখান থেকে কপি উপরে উপরে নিচে অনেকগুলো কপি করা আছে। এটাকে আরেকটু, এই লেয়ারটাকে আরেকটু নিচে রাখি, এটাকে আরেকটু উপরে রাখি। তো এখানে দেখেন তো আমরা অনেকগুলো লাইন তৈরি করছি, অনেকগুলো লাইন তৈরি করছি। এই লাইনগুলো কোনোটা উপরে কোনোটা নিচে, বিভিন্ন লাইনগুলো বিভিন্নভাবে। ঠিক এই লাইনগুলোকেও সাজানোর জন্য আপনার অ্যালাইনমেন্ট ব্যবহার করব আমরা। উপরে আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় রোলার। যাদের যাদের আসতেছে না, এটা শর্টকাট হচ্ছে আর, আরতে হচ্ছে রোলার। কন্ট্রোল আর চাপলে এই রোলারটা আপনার চলে যাবে, আবার কন্ট্রোল আর চাপলে এটা চলে আসবে। আরতে হচ্ছে রোলার। আর যদি ভিতর থেকে করতে চান, এটা কি আমরা দেখতেছি, তার মানে এটা কোথায় থাকতে পারে, ভিউ এর ভিতর থাকতে পারে। যেহেতু আমরা দেখতেছি, ভিউ মানে দেখা, তাহলে ভিউ থেকে দেখেন লিখে আছে রোলার, মার্ক করলে এটা চলে যাচ্ছে, আবার মার্ক করলে এটা চলে আসতেছে। অবশ্যই শর্টকাটে কাজ করা বেশি সুবিধা, কন্ট্রোল আর চলে যাবে চলে আসবে। তো এই রোলার থেকে আপনি যদি এইভাবে টানেন লাইন আসবে, ইলাস্ট্রেটরও আসতো, এখানেও আসবে। তো আমি চাচ্ছি এটা নিচ বরাবর সমান করব।
এখানে দেখেন অ্যালাইনমেন্ট যারা যারা এর আগে ক্লিয়ার হননি অবশ্যই না বুঝলে আমাকে বলবেন, সামনে যত ডিজাইন করবো আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করতেই থাকবো। তাহলে এটাকে আমি উপরের যে আইকনগুলো আছে এটা একটু কল্পনা করে দেখেন তো, এই যে লাইনটা আছে প্রথমকার, এই লাইনটাকে আপনি কল্পনায় ধরে নেন আমার এই লাইনটা, আর নিচের দিকে আইকনগুলো দেখেন টানা টানা ঘর ঘর আকারে দেখাচ্ছে, টানা টানা ঘর ঘর আকারে দেখাচ্ছে, এটা একটা ঘর, এটা একটা ঘর, এইভাবে এইভাবে শো করাচ্ছে। ঠিক এটা কি করতেছে, সবগুলো ঘরকে উপর দিক থেকে সমান করে দিচ্ছে। তাহলে আমি যদি যাকে যাকে এবার অ্যালাইন করতে চাবো, তাহলে তাকে তাকে সিলেক্ট করতে হবে। আমি সবাইকে অ্যালাইন করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে, তাহলে সবাইকে একসঙ্গে সিলেক্ট করার শর্ট কিভাবে সিলেক্ট করব, একটু আগে বলছিলাম। শিফট চেপে ড্র্যাগ করতে হবে না, শিফট চেপে জাস্ট নিচেরটাকে ক্লিক, উপরেরটাকে ক্লিক, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তাহলে নিচেরটাকে উপরেরটাকে জাস্ট একটা ক্লিক, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেখেন যখনই ক্লিক করছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আগে কিন্তু কালারটা অনুজ্জ্বল ছিল, তার মানে এখন সে কাজ করার জন্য প্রস্তুত। যদি এই লাইনটা দেখেন উপরের দিকে একটা লাইন, ঠিক এই লাইনটা আমরা কল্পনা করলাম, যদি উপরের দিকে দেই তাহলে দেখেন সবগুলো উপরের দিকে সমান হয়ে গেছে। আর যদি আমরা নিচের দিকে দিতে চাই তাহলে কোনটা দিতে হবে এই তিনটার মধ্যে, নিচেরটা। দেখেন এখানে এই লাইনটা আপনি নিচ থেকে এটা কল্পনা করেন, নিচ থেকে এটা যখন কল্পনা করি এখান থেকে 3 নাম্বারটা নিচের দিকে, তাহলে সবগুলো আমার সমান হয়ে গেল। উপরেরটা দিলে উপরের দিকে, নিচেরটা দিলে নিচের দিকে। আর যদি মিডিল বরাবর দেই তাহলে এটা মিডিল বরাবর সমান হচ্ছে। সেম। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জি ভাই আমি আসতেছি ওটাতে, আমি এমনিও আসতাম, থ্যাংক ইউ সো মাচ। তো এবার আসি, রোলার না নিলেও হবে, রোলারটা নেয়ার কারণ হচ্ছে জাস্ট শুধু বোঝানোর জন্য। যেমন আমি রোলার নেইনি, আমি যদি নিচের দিকে আসি, নিচের সঙ্গে উপরের দিকে যদি আসি, উপরের দিকে, তো এটা কাকে কেন্দ্র করে হচ্ছে, এটা কাকে কেন্দ্র করে হচ্ছে, এটা হচ্ছে সবার উপরে যে আসে তাকে ফলো করবে। সবার উপরে আমার এটা আছে, যদি আসি সবার উপরে কি আছে, এটা আছে সর্বশেষ। তার মানে সবাই কাকে ফলো করতেছে, এই যে ঠিক এটা, এটাকে ফলো করবে। যদি উপরের দিকে দেই একে ফলো করতেছে, ঠিক আছে। আর যদি আমরা নিচের দিকে দেই, সবার নিচে কে আছে, এ আছে, তার মানে কাকে ফলো করবে, এতগুলোর মধ্যে সবার নিচে যে আছে একে ফলো করবে। তো সবগুলো সিলেক্ট করে যখন আমরা নিচের দিকে দিচ্ছি এটা সবার নিচেরটাকে ফলো করতেছে। এবার আসি, যদি আপনার যদি মনে হয় এবার আমি একে ফলো করাবো, এই যে এটাকে কন্ট্রোল চেপে ক্লিক করে এটার কালারটা আমি আলাদা করে দিচ্ছি, এটা ব্লু করে দিলাম, এটাকে আমি ব্লু কালার দিলাম, চাচ্ছি যে আমরা একে ফলো করাবো, ঠিক আছে। কিন্তু আমি যখন উপর থেকে যাচ্ছি, উপর দিকে ক্লিক করলাম, ব্লু কিন্তু সরে যাচ্ছে, নিচের দিকে দিচ্ছি ব্লু নিচের দিকে লাফায় চলে আসতেছে। কিন্তু আমি চাচ্ছি যে ব্লুকে সবাই অনুসরণ করবে, তাহলে কিভাবে করব। দেখেন আপনি যাকে অনুসরণ করাইতে চাইবেন এটা ইলাস্ট্রেটর আলাদা, ফটোশপে আলাদা। ফটোশপে যেভাবে করবেন, ব্লু লেয়ারটা আমার কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে আমার ব্লু লেয়ার। এই ব্লু লেয়ারটাকে কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করতে হবে। থাম্বনেল কোনটাকে বলে, এই যে ছোট্ট আকারে একটা ছবি করে দেখা যাচ্ছে এটাকে বলা হয় থাম্বনেল। এই থাম্বনেলে কন্ট্রোল চেপে ক্লিক করলে দেখেন আমার ব্লু লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, সরি সিলেকশন হয়েছে, সিলেক্ট আলাদা সিলেকশন আলাদা। সিলেক্ট কোনটাকে বলা হয়, এই যে লেয়ারটাকে ক্লিক করলাম তার মানে লেয়ারটা আমার সিলেক্ট হলো। আর যখন কন্ট্রোল চেপে ক্লিক করলাম তখন সেটাকে বলা হচ্ছে সিলেকশন। তাহলে আমার ব্লু লেয়ারটা সিলেকশন হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি সিলেকশন করেন এবার সবাই ব্লু লেয়ারকে ফলো করবে। যদি আমি এটা উপরের দিকে দেই দেখেন এবার কিন্তু উপরে এখানে আসবে না, ব্লু লেয়ারের মাথায় চলে আসবে। তো সবাই ব্লুকে ফলো করতেছে। নিচের দিকে যদি দেন তাহলে ব্লু কালারকে ফলো করবে। যখন যাকে রাখবেন তখন তাকে ফলো করা হবে। আপনি যদি, আমি যদি এটাকে ফলো করাতে চাই তাহলে এই লেয়ারটাকে কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে, তাহলে এটাই আমার সিলেকশন করবে। আচ্ছা, এখান থেকে মনে হচ্ছে আপনারা ক্লিয়ার না, এমনটাই মনে হচ্ছে আমার। কে কে ক্লিয়ার না? ওকে। আচ্ছা হ্যাঁ ফিরোজ, হ্যাঁ বলেন ভাই।
জি জি, আপনি যেটা বললেন আমি ওটাই বুঝাইতে চাইছি। থ্যাংক ইউ। হ্যাঁ আপু বলেন। আচ্ছা, আপনি যাকে যাকে অ্যালাইন করবেন তাকে তাকে সিলেক্ট করবেন। আমি সবগুলাকে ধরছি এই জন্য। আপনি ধরে নেন যে এখানকার এই দুটাকে বাদ দিবেন, এটা আর এটাকে। এই দুটো আমার অ্যালাইন করব না, এটা এটাকে। তো এই দুটো লেয়ার সিলেক্ট করবেন না, এই দুটো লেয়ার বাদ দিলাম। আর যদি ব্লুর সাথে করতে চান তাহলে ব্লুকে দিলাম। যদি নিচ থেকে দিই দেখেন এই দুটো নড়েনি, এই দুটো সরেনি। ওকে, এবার আমরা আসি ডিস্ট্রিবিউট কাকে বলে। এই পরের তিনটাতে আসতেছি, পরের তিনটা একই রকম। তো ডিস্ট্রিবিউট কাকে বলে? দেখেন ডিস্ট্রিবিউটের মধ্যে আরো ভাগ আছে। অ্যালাইন আপনার ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি দুটো লেয়ার সিলেক্ট করেন। দেখেন আমার একটা লেয়ার সিলেক্ট আছে, অ্যালাইন কি আমার অ্যাক্টিভ হয়েছে? অ্যাক্টিভ হয়নি। আর যখন আমি দুটো লেয়ার সিলেক্ট করলাম তখন দেখেন আমার অ্যালাইন অ্যাক্টিভ হয়েছে, কিন্তু ডিস্ট্রিবিউট অ্যাক্টিভ হয়নি। ডিস্ট্রিবিউট অ্যাক্টিভ করার জন্য কমপক্ষে আপনাকে তিনটা লেয়ার সিলেক্ট করতে হবে, না হলে আপনার ডিস্ট্রিবিউট অ্যাক্টিভ হবে না। আর অ্যালাইন অ্যাক্টিভ করতে হলে কমপক্ষে আপনাকে দুটো লেয়ার সিলেক্ট করতে হবে। যখনই আমরা তিনটা লেয়ার একসঙ্গে নিলাম তো দেখেন ডিস্ট্রিবিউট অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে ডিস্ট্রিবিউট জিনিসটা কি? আমরা ডিস্ট্রিবিউট অর্থাৎ ডিভাইড, আমরা জানি ডিভাইড শব্দের অর্থ হচ্ছে ভাগ করা। এও ভাগ করবে, দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রিবিউট, ভাগ করবে। কি ধরনের ভাগ করবে? তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, আমরা যে এটা নিচ্ছি এটার প্রত্যেকটার গ্যাপগুলো কি সমান আছে? এটার গ্যাপ বেশি, এটার কম, এটার কম, আবার এটার বেশি। কারো গ্যাপ কম, কারো গ্যাপ বেশি। এই যে ভিতরের গ্যাপটা কম বেশি, এই গ্যাপটাই সমান করে ডিস্ট্রিবিউট, অর্থাৎ সবাইকে সমান ভাগে ভাগ করে দিবে। ডিস্ট্রিবিউটটা আসি, প্রথমত আমি সবগুলাকে এই পাশ থেকে মিডিল করে নিলাম। তো সমস্যা হচ্ছে কারো গ্যাপ বেশি, কারো গ্যাপ কম, কারো বেশি গ্যাপ, কারো কম কম গ্যাপ। এই গ্যাপগুলোকে আমি সমান করতে যাচ্ছি। তাহলে সবগুলোকে ধরে এখান থেকে আপনি ডিস্ট্রিবিউট করে দেন। এখান থেকে যে একটা হরিজন্টাল ডিস্ট্রিবিউট, একটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট। এটার ক্ষেত্রে অত স্মরণ রাখার দরকার নেই, আপনি যদি না পারেন হরিজন্টাল ভার্টিক্যাল না মনে হয়, এটার মিডিলে একটা ক্লিক দেন, এটার মিডিলে একটা ক্লিক দেন, যে কোনো একটাতে হয়ে যাবে। এটার সাইডের ডান আর বামের এতগুলো প্রয়োজন পড়ে না। তো এটা মূলত আপনার শুধুমাত্র এদের যে গ্যাপ সবাইকে সমানভাবে গ্যাপটা দেওয়ার জন্যই ডিস্ট্রিবিউট, তাছাড়া আর অন্য কোনো কিছুই নেই। তাহলে কোনোটাতে গ্যাপ বেশি, কোনোটাতে গ্যাপ কম, আমি সমানভাবে গ্যাপ তৈরি করতে যাচ্ছি। যদি হরিজন্টাল বরাবর করতে চান তাহলে হরিজন্টাল ক্লিক করবেন, ভার্টিক্যাল বরাবর করতে চাইলে ভার্টিক্যাল বরাবর। তো হরিজন্টাল ভার্টিক্যাল না বুঝলেও এটাতে সমস্যা নেই, জাস্ট এটার মিডলে ক্লিক করেন, না হলে এটার মিডলে ক্লিক করেন, যে কোনো একটাতে হয়ে যাবে। তাহলে আমি এটার মিডলে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার হরিজন্টাল বরাবর, যেহেতু এটা আমার হরিজন্টাল বরাবর লাইনগুলো আছে। যখন এটাতে ক্লিক করতেছি দেখেন প্রত্যেকটারই গ্যাপ সমান হয়ে গেছে। এখান থেকে এটার গ্যাপ দূরত্ব যতটুকু, এখান থেকে এখানে ততটুকু দূরত্ব, তাহলে প্রত্যেকটারই গ্যাপ সমান হয়ে গেছে। এই ছিল, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউট। তাহলে ডিস্ট্রিবিউট একটা থেকে আরেকটার শেপ হতে পারে, ইমেজ হতে পারে, বা যে কোনো অবজেক্ট হতে পারে, একটা থেকে আরেকটার দূরত্বটা সে সমান করে ফেলে। এই ছিল ডিস্ট্রিবিউট। আর পরের যে তিনটা আছে এটা ওই একই কাজ। এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই বা এটাকে আমি গ্রুপ করে আপাতত আই বাটন অফ করলাম, এটা ছিল আমাদের খাড়া ভাবে। আর পরে যেটা আছে এটা আপনার যেটা লম্ব ভাবে, এটার ক্ষেত্রে আসি, এটা আপনার এইভাবে যে লাইনগুলো আছে এটার ক্ষেত্রে কাজ করবে। আগেরগুলো ছিল আমাদের খাড়া ভাবে, একটা ছিল ভার্টিক্যাল ভাবে, একটা হরিজন্টাল ভাবে। তো এটার মধ্যেও আপনি একই জিনিস যদি করতে চান তাহলে পরের তিনটা কাজ করবে। আইকনগুলো একটু লক্ষ্য করে দেখুন যে এটা ডানে বামে যেটা আছে এগুলো হচ্ছে এটা, আর মিডিলে হালকা করে ছোট্ট একটা লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গাইডটা। গাইডটা কল্পনা করে নেন। তাহলে আমরা যদি এ পাশ থেকে, এবার আপনারা বলবেন যদি আমি এ পাশ থেকে এটা সমান করতে চাই, ধরে নিচ্ছি এ পাশ থেকে সমান করব, তাহলে আমাকে এখান থেকে কোনটা ক্লিক করতে হবে? এখান থেকে কত নাম্বার 1 2, যদি এটা এপাশে 1 গণনা করি তাহলে কত নাম্বার? 6 নাম্বারটা ক্লিক করব। 6 নাম্বার, তাহলে এই পাশ থেকে দেখেন 6 নাম্বারে ক্লিক করলে সবগুলো এই পাশে চলে যাচ্ছে। যদি এই পাশ থেকে করতে চাই তাহলে এই যে এটা লাইনটা 4 নাম্বার। এই তো আপনারা খুব সুন্দর বুঝে গেছেন। এই পাশে দিলে 4 নাম্বার, আর ডান পাশে দিলে এটা, মিডিলে করলে মিডিলটা। আর কাউকে যদি সিলেকশন ফ্লো করাইতে চান তাকে কন্ট্রোল চেপে ক্লিক করলে তাকে ফ্লো করবে। অ্যালাইন এতটুকুই। আর সিমিলার ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে সেম, যেমন এখানে কারো ক্ষেত্রে যেমন কম গ্যাপ, কারো ক্ষেত্রে বেশি গ্যাপ, এই গ্যাপটাকে ডিস্ট্রিবিউট ঠিক করবে। তাহলে এখান থেকে যদি এটা ক্লিক করি তো এই যে এখানে এর কম গ্যাপ বেশি গ্যাপ, এটা মিডিল করে নেই, কারো কম গ্যাপ কারো কম বেশি গ্যাপ, এটা ক্লিক করলেই সবারই গ্যাপগুলো সমান হয়ে যাচ্ছে।
এখন ডিস্ট্রিবিউট আবার কাকে ফ্লো করে? ডিস্ট্রিবিউট ফ্লো করবে সবার উপরে যে লেয়ারটা আছে, সবার নিচে যে জিনিসটা আছে, লেয়ার না, সবার উপরে যে অবজেক্টটা আছে, এই যে উপরেরটা আর নিচেরটা, এই দুটাকে ফ্লো করে মিডিলে তারা সমানভাবে ভাগ করে দিবে। আবার ক্লিক করলাম, এটা থেকে এটা যতটুকু দূরত্ব, এটা থেকে এটার প্রত্যেকটারই সমান দূরত্ব, এটাই ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট ভাগ করে আর অ্যালাইনমেন্ট সাজায়। তো এবার যদি আমরা যেখানে ছিলাম বাংলাদেশের পতাকা বা যে কোনো একটা পতাকার মধ্যে আমরা ছিলাম, যে এটাকে আমি এখন ফুললি টোটালি মিডিল করতে চাচ্ছি। তো এটাকে এবার মিডিল করব, থামেন আমি নাম ধরে বলবো। এটাকে কিভাবে মিডিল করতে পারি এটা বলবে তানিয়া হক আপু। আপনি কি আছেন? ট্রাই করেন, সমস্যা নেই। এটা আমরা টোটাল আমি মিডিল করতে চাচ্ছি এই বৃত্তটাকে, এই পেজের কিভাবে মিডিল করতে পারি তাহলে? আচ্ছা, লেয়ার 1 কে সিলেক্ট করতে হবে, লেয়ার 1 কে সিলেক্ট করলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আর এটা দুটাকে সিলেক্ট করলাম। দুই নাম্বারটা, 5 নাম্বারটা, জি 5 নাম্বারটা। তাহলে এটা আমাদের ওভারঅল মিডিল হয়ে গেছে। এটা আপনার একেবারে পারফেক্ট মিডিল। থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর করে বলার জন্য। হ্যাঁ ভাই। হ্যাঁ, অন্যভাবে করা যাবে, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার যদি পিছনের লেয়ারটাকে সিলেক্ট না করে কন্ট্রোল এ দেন তাও হবে। আমরা কন্ট্রোল এ তে হচ্ছে অল সিলেক্ট, আপনাকে নিচেরটা সিলেক্ট করতে হবে না, কন্ট্রোল এ এমনি চাপলেও হবে। হ্যাঁ, হ্যাঁ, জি। আসলে আপনি যখন কন্ট্রোল এ চাপেন তখন অটোমেটেড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যায়, এটাই ধরে নেবেন। কন্ট্রোল এ চাপা মানে ব্যাকগ্রাউন্ড আমার সিলেক্ট করা। যেমন কন্ট্রোল এ দিছি, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডকে কিন্তু সিলেক্ট করি, অনলি একটা লেয়ার সিলেক্ট আছে, কিন্তু দেখেন উপরে কিন্তু অ্যালাইনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ কন্ট্রোল এ চাপা মানে আপনার ব্যাকগ্রাউন্ড ওভারঅল সিলেক্ট হয়ে যাওয়া। তাহলে এটা আরেকভাবে করা যেতে পারে, ভাই যেটা বললো কন্ট্রোল এ মানে হচ্ছে পুরোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটা মিডিল, এখান থেকে এটা মিডিল, তাহলে উভয় পাশ থেকে মিডিল। তার মানে এখান ডান থেকে আমার যতটুকু দূরত্ব, উপর থেকে ততটুকু দূরত্ব। এই ছিল অ্যালাইনের কাহিনী। এবার আসি সিলেকশন করে। কি ধরনের সিলেকশন বলতেছেন আপনি? ও উপর থেকে, হ্যাঁ ভাই যাবে, ডিস্ট্রিবিউটর সিলেকশন করে যাওয়ার কথা। আমি একটু ট্রাই করে দেখি। নতুন একটা লেয়ার নিলাম, কালার অ্যাপ্লাই। তো ইচ্ছা করে আমরা দূরত্ব কম বেশি রাখি, কয়েকটার মধ্যেই করলাম বা এটার মধ্যে। কন্ট্রোল এ দিলাম আর সবগুলোকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি এটা ডিস্ট্রিবিউট, ভাই কন্ট্রোল ডিস্ট্রিবিউট জন্য সিলেকশনটা ততটা প্রয়োজন গুরুত্বপূর্ণ না, কেননা সে সামনে এবং পিছনে যে থাকবে তাকেই করতেছে। সিলেকশনটা আপনার ডিস্ট্রিবিউটের জন্য গুরুত্বপূর্ণ না। হ্যাঁ ভাই শুনতেছি আরিফুল ইসলাম ভাই। মাঝখানের দুইটা, এখানকার মাঝখানের দুইটার গুরুত্ব এই পাশে যেটা করতে যাচ্ছেন, ধরে নিলাম যে আপনি এই যে এটার সমান করে করতে যাচ্ছেন, এটার এদিক থেকে সাধারণত আপনি, আমরা যেমন ইলাস্ট্রেটরে যারা ইলাস্ট্রেটর কন্ট্রোল ডি দিয়ে সরাসরি করতে পারি, এটা করা যাবে, তবে একটু এত দ্রুত অ্যালাইনমেন্ট দিয়ে এটা একটু অতটা দ্রুত করা যায় না। এটার জন্য একটা কয়েকভাবে করা যেতে পারে। এক না, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার যেটা যেটা মাথায় আপাতত আইডিয়া আসছে। এক নাম্বার হচ্ছে আপনি ধরে নেন প্রত্যেকটা দূরত্ব আপনার 1 ইঞ্চি করে আছে, প্রত্যেকটা দূরত্ব আছে আপনার 1 ইঞ্চি। তাহলে সেই হিসাবে আপনার ইঞ্চি বরাবর শেষেরটা 5 ইঞ্চি হলে তাহলে সামনেরটা আর পেছনেরটা 5 ইঞ্চি বরাবর ফাঁকা রাখলেন। আচ্ছা আমি করে দেখাচ্ছি। তো এটা আর এটা বা এখান থেকে নিলাম, আমি চাচ্ছি যে এতটুকু দূরত্ব দুটার মধ্যে রাখবো, এটার মধ্যে এতটুকু দূরত্ব রাখবো, প্রত্যেকটার ক্ষেত্রে এতটুকু করে দূরত্ব থাকবে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে এতটুকু দূরত্ব আসলে কিন্তু এগুলো কিন্তু চাপায় আসবে, চাপায় আসবে না, কেননা আপনি, জি চাপায় আসবে। তাহলে সেক্ষেত্রে একটা আপনাকে প্রথমত নির্ণয় করতে হবে এখান থেকে এখানে আমার এটা কতটুকু দূরত্ব আছে। এই দূরত্ব মেজারমেন্টের জন্য অবশ্য আলাদা তুলে যেতে হবে। আচ্ছা এটার জন্য জানি না এই টুলটা এখনো দেখানো ঠিক হচ্ছে কিনা, এটার জন্য রোলার টুল নামে একটা আছে, এখান থেকে, জি জি। ও হ্যাঁ,
থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সৈকত ভাই যেটা বলছেন আমি বুঝতে পারছি। তো আমার যেমন এই মাথায় হঠাৎ করে এটা আসেনি, সৈকত ভাইটা বলতেছে আমি বুঝতে পারছি। তো ভাই দেখেন, ডিস্ট্রিবিউট করার জন্য সৈকত ভাই যেটা বললো, এটাকে গ্রুপ করে অল্টার চেপে সাইডে এই দুটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে অল্টার চেপে কপি করে নিয়ে নিলাম, তাহলে ক্যাপটা ওই দিক থেকে চলে আসলো। আর ডিস্ট্রিবিউটটা আপনি সেভাবে করতে পারতেছেন। এটাই সম্ভবত বলতেছিলেন সৈকত ভাই। জি হ্যাঁ, প্লিজ। আচ্ছা, দুইটা আমি এলোমেলো ভাবে কপি করে নিচ্ছি। এটাকে ধরে দূরে রাখলাম, আরেকটা নিব এভাবে। প্রথম দুটাকে আমি গ্রুপ করলাম। সিলেকশন দিয়ে কোনটাকে সিলেক্ট করব? গ্রুপকে অবশ্য সরাসরি সিলেকশন দিয়ে অবশ্য ক্লিক করলে সিলেক্ট হবে না। না, গ্রুপের মধ্যে এটা হবে না। আচ্ছা, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিলে অন্য লেয়ারগুলো ভাই সিলেক্ট হবে না। এই যে অন্য, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা আমি বুঝতে পারছি, অনেকের জন্য কঠিন হবে। আমি যে ভাই যেটা, সৈকত ভাই যেটা বলছে আমি ওটাও বুঝতে পার, সরি বিজয় ভাই যেটা বলছে আমি ওটাও বুঝতে পারছি। সমস্যা নেই, আমি পরের ক্লাসে ওটার জন্য আরো দ্রুত ভাবে করা যায় এটা আমি নোট করতেছি, যেন আরো দ্রুত হবে। আমি বুঝতে পারছি, এটা দুটাকে অ্যাড করার জন্য ক্লিক করে শিফট করলে এটা আবার অ্যাড করা যায়, যে দুটাকে অ্যাড করা যায়। তো আলাদা অ্যাড করেও সিলেকশন করা যায়। আর আর কি, এই জন্য কঠিন না করে আমি কালকে দেখি এটা আরো সহজ উপায় কিভাবে করা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে প্রবলেমগুলো করবেন, তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে আমারও শেখা হচ্ছে। ওকে, ঠিক আছে। তো পরের টপিকে যাচ্ছি। 41 বাজছে, পরের টপিকে যাব কি না? আচ্ছা, যাব না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো টপিক হয়তো দেখা যাচ্ছে, তো আপনাদের দিক থেকে চেষ্টা করবেন একটু বেশি চাপ নিতে। তো আগামীকালের হোমওয়ার্ক কি আমরা তাহলে যেটা দিলাম, বাড়িঘরের ছবি কমপক্ষে 5টা তৈরি করা। আর যদি আপনি নিজের আইডিয়া থেকে তৈরি করতে পারেন, নিজের আইডিয়া থেকে তৈরি করবেন। এটার হোমওয়ার্কটা জমা হবে, এটাও স্ক্রিনশট আকারে। আমরা একসময় স্ক্রিনশট ছাড়াও কাজ করব। তো স্ক্রিনশটের মধ্যে কি কি উল্লেখ থাকবে? ধরে নেন আপনি বাড়ির জানালা বানাইছেন, তো এই জন্য এটা ফোল্ডার করে যে কয়েকটা শেপ নিছেন, WIN উইন্ডো লিখে দিলেন। যদি দরজা বানান, ওটাকে গ্রুপ করে ওই ডোর, DOO আর ডোর গ্রুপ, এটা রিনেম করবেন কিভাবে? টেক্সটের উপর ডাবল ক্লিক করলে এটা রিনেম করা সম্ভব। টেক্সটের উপর ডাবল ক্লিক করলে এটা রিনেম করা যাবে। তাহলে যা ইচ্ছা টাইপ করবেন সেটাই হবে। এটা ঠিক যেভাবে স্ক্রিনশট নিয়ে পোস্ট করছেন, ঠিক একইভাবে একসঙ্গে স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন। আর সেভ নিয়েও একটা ডিটেলসে ক্লাস হবে। হ্যাঁ, সৈকত দাস ভাই বলেন। হোমওয়ার্ক হচ্ছে আপনার কমপক্ষে 5টা বাড়ির ডিজাইন, যদি আপনার আইডিয়া থাকে আপনি নিজ থেকে করতে পারেন। যেমন এখানে এসও হোম লিখে সার্চ করলাম, টুলস থেকে এটা হচ্ছে ক্লিপ আর্ট। যদি ক্লিপ আর্ট করেন তাহলে এই ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনি। যদি আপনি নিজের আইডিয়া থেকে বাড়িঘর তৈরি করতে পারেন, নিজের আইডিয়া থেকে করতে পারেন, করবেন। আর যদি মনে হয় যে কপি করবেন, কপি করতে পারেন। আরেকটা কালার বাড়িঘর তৈরি করার জন্য একটা জিনিস দেখাচ্ছি আমি। আচ্ছা, এটাকে আমি এখানে নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। তো আপনি চাচ্ছেন যে কালার বাড়িঘর তৈরি করবেন, এই কালারটাই ব্যবহার করবেন। তাহলে কালার পিক করা হয়তো আপনারা জানেন, আই ড্রপার দিয়ে কালার পিক করা যায়। যারা জানেন না তাদের জন্য বলি, অনেকে জানেন আমি জানি। তো কয়েকভাবে করা যায়। আপনি যদি কিবোর্ড থেকে আই প্রেস করেন, কিবোর্ড থেকে আই প্রেস করেন, দেখেন আমার এখানে কালার আছে ব্ল্যাক কালার। যদি রেড কালার এখানে ক্লিক করি, তাহলে এখানকার কালারটা দেখেন রেড হয়ে গেছে। যদি এখানে ব্লুতে ক্লিক করি, তার মানে এখানে আমার ব্লু কালারটা চলে আসছে। এটাকে বলা হচ্ছে আই ড্রপার। এটা হচ্ছে এই টুলটা, তার মানে এই টুলটাও কিন্তু আমরা শিখে গেলাম মূলত একদিক থেকে। আই ড্রপার টুল, যেই কালারে ক্লিক করবেন সেই কালারটা আমার ফরগ্রাউন্ড কালারে চলে আসবে। যদি মনে হয় আপনি আপনার ডিজাইনে ব্লু কালারটাই ব্যবহার করবেন, তাহলে ব্লু কালারটা এখান থেকে নিতে পারেন, একভাবে এটা। 2 নাম্বার, এখান থেকে ক্লিক করে আমার মাউসটা দেখেন যখনই বাইরে নিয়ে আসতেছি কালার প্যানেল থেকে, এই যে ছোট্ট করে একটা মেনু আসতেছে, এটাকে বলা হয় পপ আপ মেনু। এটাকে ওপেন করলাম, এই পপ আপ মেনু থেকে যখনই আমি মাউসটা বাইরে নিয়ে আসতেছি তখন দেখেন আবার আই ড্রপার। যদি এই রেড কালারে ক্লিক করি,
তাহলে ওই রেড কালারটা দেখেন এখানে চলে আসছে, আর নিচে কালার কোডও চলে আসছে। এভাবেও কালারগুলো পিক করতে পারেন আপনি যদি হুবাহু ডিজাইন করতে চান সেক্ষেত্রে। আচ্ছা, লোকেশন আইকনটা যেহেতু আমি আপনাদের যেগুলো টুল দেখাচ্ছি এগুলা দিয়ে লোকেশনটা হবে না, এই জন্য আমি আপনাদের যেগুলো টুল দেখাচ্ছি সেগুলোর থেকে আপনি আপাতত তৈরি করেন, যেগুলো দিয়ে করা যাবে। জি ভাই, আমি বলছি অবশ্যই স্পেসিফিকলি ভাবে আমি যে যে টুলগুলো দেখাইছি শুধুমাত্র সে কয়েকটা টুল দিয়ে আপাতত করবেন, আমি জানি আপনারা অন্য টুলগুলো পারবেন। আচ্ছা, কোনটা দিয়ে দিব ভাই? আচ্ছা, হোমগুলো আপনাদের দিয়ে দিব। আচ্ছা ভাই, এটা তো আপনাকেই তো আপনাকেই তো আপনি আমাকে শিকল দিয়ে বাঁধে রাখতে বলতেছেন। আপনি আমাকে নিজে নিজে বলতেছেন ভাই স্যার বা ভাই আমাকে শিকল দিয়ে বাঁধে রাখেন। আপনি তো এটাই আমাকে বলতেছেন কিভাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যারা মনে হচ্ছে যে এই কয়েকটা দিয়ে আপনারা ট্রাই করুন, যারা 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 ওই টুলস গুলো ইউজ করতে পারবে তারা ইমেজ দেখেই বুঝতে পারবে যে এটা ওই ওই টুলস গুলো দিয়ে তৈরি করা সম্ভব। আর এদিক থেকে দেখেন আপনি ট্রাই করবেন, আমি কেন আপনাদের আমি চাই ইচ্ছা করে পারলে আমি আপনি এটা করবেন বলে দিতে পারি। এটা হচ্ছে কি আপনাকে আমি ক্রিয়েটিভিটিটা আপনার কমাই দিচ্ছি আমি, যে আপনাকে আমি তিনটার মধ্যে সীমাবদ্ধ করে রাখলাম। আর যখন আপনাকে বললাম আপনার চয়েস মতো, দেখেন পাঁচজনে একই রকম, আর কালকে যদি আমাকে 20 জন হোমওয়ার্ক দেয় তাহলে দেখেন 20 জনের 20 রকমের বাড়ির ডিজাইন আসবে, পাঁচ পাঁচ করে। আর যদি আপনাকে ওই পাঁচটাই দিই সবাই কিন্তু ওই পাঁচটাই করতেছে। আর এটার মধ্যে কিন্তু দেখেন, আর যারা নতুন গ্রুপে জয়েন করছেন তাদের জন্য আরেকটা, আপনাদের যে ফেসবুক গ্রুপে আছে ঠিক 1 মাস পর আপনাদের গ্রুপে সবচেয়ে বেশি কে অ্যাক্টিভ ছিল, কে বেশি হোমওয়ার্ক জমা দিছে, কে বেশি লাইক করছে, কে বেশি কমেন্ট করছে, 10 জনের আমি তালিকা প্রকাশ করব যারা নতুন আসেন, গতকাল বলছিলাম আজকে তাদেরকে যেহেতু বলা হয়নি। আপনাদের গ্রুপে যেহেতু লাইক কমেন্ট এই বিষয়গুলো বলছি, কে বেশি একে অপরকে হেল্প করলেন, কে বেশি লাইক করলেন, বা এই বিষয়টার একটা তালিকা প্রকাশ করা হবে 10 জনের লিস্টের। সো একে অপরকে এই তালিকার মধ্যে থাকারও আমরা চেষ্টা করব। এটাও কিন্তু প্রাইজের ব্যবস্থা তো ভাই, আপনার তো ওইটাই প্রাইজ যে আপনি ফার্স্ট হইছেন, ক্লাসের মধ্যে ফার্স্ট হওয়াটা একটা খুব মজার বিষয় না? বাসায় বলবেন যে আম্মুকে যে আম্মু আমি ফার্স্ট হইছি, সেক্ষেত্রে ওকে ঠিক আছে। আমাদের রেজাল্ট তাহলে 1 মাস পরে আসবে, ঠিক পরের মাসে 10 তারিখে যদি বেঁচে থাকি আমরা, তাহলে পরের মাসে 10 তারিখে লিস্টটা প্রকাশ করা হবে। এখানে কিন্তু নির্ভর করতেছে, একটা জিনিস আপনাদের ট্রিক্স বলে দিই, যারা কমেন্ট বেশি করবেন তারা বেশি উপরে থাকে কমেন্টের ক্ষেত্রে, কমেন্টকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। এটা আমি নিজ থেকে নির্বাচন করব না, এটা ফেসবুক থেকে রোবোটিক ভাবে নির্বাচন করব আমি, যে আমি নাম ধরে ধরে দিলাম এমনটা না, ফেসবুক থেকে রোবোটিক ভাবে করব, আপনি কয়টা লাইক দিচ্ছেন সেটাও বের করে নিয়ে আসবো, কয়টা কমেন্ট করছেন সেটাও বের করে নিয়ে আসবো, অর্থাৎ নাম্বার সহ চলে আসবে রোবোটিক ভাবে। 1 থেকে 10-এর মধ্যে লিস্ট প্রকাশ করা হবে। দেখেন আসলে এগুলো ব্যবস্থা করার কারণ কি, এটা আমরা তো না করলেও পারতাম। এর কারণ হচ্ছে কি, আমরা যখন জি একে অপরকে যখন এখানে কমেন্ট করার উৎসাহ বেড়ে যাবে, লাইকের যে বিষয়গুলো আছে চিন্তা করতে আমাকে আরো ভালো করতে হবে, সবচেয়ে যেন আমি বেশি লাভ রিয়েক্ট পাই, এই বিষয়গুলো একটু আসে যখন আমরা এই ছোট্ট ছোট্ট কম্পিটিশন গুলো করি, দেখবেন যে আপনার কাজের কোয়ালিটি অনেক বেড়ে গেছে। ওকে, ভিডিওটা আগে আপলোড করে